বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের আলোচনা টার্মস হচ্ছে প্রিপোজিশন পার্ট 2। পার্ট 2 তে থাকছে আপনাদের জন্য আলোচনা সিন্স ফরের ব্যবহার, এই দুটো পার্থক্য আকারে দেখাবো, অফ এবং অফের ব্যবহার, থ্রু এর ব্যবহার, টু এর ব্যবহার, আন্ডার এবং আপ প্রিপোজিশনের ব্যবহার, প্রেয়ার প্রিপোজিশনের ব্যবহার, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কিভাবে প্রিপোজিশন বসে সেই ব্যবহার, এছাড়াও বিভক্তির ন্যায় প্রিপোজিশন থাকলে কি করব, আরেকটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না এমন কিছু ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা। সো আমরা একে একে ধারাবাহিকভাবে শুরু করছি। প্রিপোজিশন প্রথমেই দেখব সিন্স এবং ফর ব্যবহারের পার্থক্যগুলো কি রয়েছে। সো আমরা এইটা প্রথম কথা একটু জেনে নেই। সিন্স ফর নিয়ে আমাদের অনেকেরই ধারণা যে আমরা সবসময় মনে হয় পারি, কিন্তু সিন্স ফরে সবচেয়ে বেশি ভুল করি। সো এই ভুলটা যেন না হয় সেই জন্য আমরা আজকে বিশেষ কিছু আলোচনা আনছি। সিন্স এবং ফর আমাদের সবারই জানা একটা বিষয়, সেটা হলো এরকম, আমরা মনে রাখি বিষয়টা হলো সিন্স প্লাস নির্দিষ্ট সময় আর ফর প্লাস অনির্দিষ্ট সময়। এখন এই কথাটুকু আপনাদেরকে সবাই বলবে, কিন্তু কেউ কোনোদিন আপনাকে স্পেসিফিক করে বলবে না কোনগুলো নির্দিষ্ট সময় আর কোনগুলো অনির্দিষ্ট সময়। তার মানে আপনাকে প্রথমেই জানতে হবে সময়গুলোর ক্যাটাগরি। তো আমরা আজকে সেই সময়গুলো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব যাতে করে কোনোদিন ভুল না হয়। এটা ইনশাল্লাহ আপনাদেরকে হরফ করে বলতে পারি, অন্য কোথাও এইভাবে পাবেন না। ওকে, তার সাথে একটু বলি, ক্লাসটা শেয়ার করলে কিন্তু আজকেও লিটারেচার বই 2টা গিফট আছে লাইভ চলাকালীন সময় সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্যে। সো সম্ভব হলে শেয়ার করে দিবেন। ওকে, চলে আসি আমরা আলোচনায়। বলছি ফর প্লাস অনির্দিষ্ট সময়, যেটাকে আমরা অনেকেই বলি পিরিয়ড অফ টাইম, আরেকটা হচ্ছে সিন্স প্লাস নির্দিষ্ট সময়, যেটাকে আমরা বলি পয়েন্ট অফ টাইম। এখন এই যে পিরিয়ড অফ টাইম আর হলো পয়েন্ট অফ টাইম, এই অনির্দিষ্ট সময় কোনগুলো আর নির্দিষ্ট সময় কোনগুলো এইগুলো একটু বোঝার জন্য আসি। সাধারণত ঘড়ির সময়, আরেকটা হলো ঘড়ি দ্বারা নির্দিষ্ট সময়। তার মানে ঘড়ির সময়কে দুটি ক্যাটাগরি করা যায়, একটা হলো সেকেন্ড, মিনিট, আওয়ার। এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার, এটা 1 সেকেন্ডস হোক আর 5 সেকেন্ডস হোক, 10 মিনিটস হোক, ফিউ মিনিটস হোক, 10 আওয়ার্স হোক, এই যে তিনটা শব্দ, এই শব্দগুলো সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এই শব্দগুলোকে আমরা ধরবো অনির্দিষ্টবাচক। দ্যাটস ওয়াই এদের পূর্বে ব্যবহার করব ফর। ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, আর এখান থেকেই তৈরি হবে 10 o'clock, 10 PM, 10 AM বা 3:30 PM। তার মানে এই তিনটা শব্দ মনে রাখেন, ঘড়ির সময়ের ক্ষেত্রে AM, PM অথবা ও ক্লক যদি উল্লেখ থাকে তাহলে আমরা সেইগুলোকে বলতে পারবো এগুলো হচ্ছে নির্দিষ্টবাচক সময়, বা যেগুলোর আগে ব্যবহার করতে হবে সিন্স। তাহলে সময় বলার ক্ষেত্রে দুই ভাগে ভাগ রয়েছে, একটা হলো সেকেন্ড, মিনিট, আওয়ার, আরেকটা হচ্ছে ও ক্লক, AM, PM। তাহলে আমরা দুই ভাগ করে ফেললাম। আজকে সরাসরি দেখিয়ে দিলাম যে কোনগুলোর জন্য ফর আর কোনগুলোর জন্য সিন্স, মনে থাকবে। আর সেকেন্ড, মিনিট, আওয়ার হাজার রকমভাবে লেখা যেতে পারে, 5 সেকেন্ড, 10 সেকেন্ডস, 1 সেকেন্ড, মেনি সেকেন্ডস, নানানভাবে লেখা যেতে পারে। যেভাবে আসুক এই শব্দটা থাকা মানে ব্যবহার করব ফর। প্রথম বিষয়টা ক্লিয়ার। এরপর আসি পরেরটা, দিন। দেখেন এরপরে সেকেন্ডকে বড় করলে আমরা পাই মিনিট, মিনিটকে বড় করলে পাই আওয়ার, আর 24 আওয়ার মিলে হয় দিন। এই ডে বা ডেজ সেটা সিঙ্গুলারে থাক আর প্লুরালে থাক, মেনি ডেজ, 2 ডেজ, 1 ডেজ, 5 ডেজ, যেভাবেই থাক, তার মানে ডে বা ডে শব্দটি থাকলে আমরা ব্যবহার করব ফর। এটাকে আমরা বলতেছি অনির্দিষ্ট সময়। আর ডেরকে ভাঙলে যে বিষয়গুলো পাই, দিনের অংশ অর্থাৎ মর্নিং, ডন, নুন, আফটারনুন, ইভিনিং, ডাস্ক, নাইট, টু নাইট, এই যে শব্দগুলো, দিনকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙি, এই ভাঙা অংশগুলোকে বলা হচ্ছে নির্দিষ্ট সময়, অর্থাৎ এগুলোকে বলা হয় পয়েন্ট অফ টাইম বা সিন্স ব্যবহার করতে হবে। যেটা অনেকেই আপনাদেরকে বলে পয়েন্ট অফ টাইম, কিন্তু কোনোদিন দেখিয়ে দেয় না যে কোনগুলো পয়েন্ট অফ টাইম, আর আমরা আজকে সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বি কেয়ারফুল, যে আপনারা এই জিনিসগুলো মনে রাখতে পারলে আশা করি আর প্রবলেম হবে না। তাহলে আমরা বুঝে গেলাম যে ডে কথাটাকে দুই ভাগ করা যায়, শুধু ডে বা ডেজ, আরেকটা হলো দিনের অংশ, মর্নিং, নুন, আফটারনুন, ডন ইত্যাদি। ওকে, এখন আসি আরও কিছু আছে এরকম, সেইগুলো একটু দেখি। এই চার্টে দেখেন, দেখেন ডে কে বড় করলে আবার আরেকটা শব্দ আসে, সেটা হলো উইক, মানে সপ্তাহ।
আর উইককে ভাঙলে যা পাওয়া যায় অর্থাৎ উইকের নামগুলো কি কি, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, অর্থাৎ এই যে দিনের নামগুলো, অর্থাৎ 7 দিনের যে 7টা নাম, এই 7টা নামকে আবার বলা হয় স্পেসিফিক, মানে সিন্স হবে এদের সামনে। আবার দেখেন মান্থ অথবা মান্থস, উইকের বড় কি মান্থ অথবা মান্থস, এটাকে আবার ভাঙলে পাওয়া যায় মাসের নাম সমূহ, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর ইত্যাদি। এরপর দেখেন সিজন, মান্থকে বড় করলে পাওয়া যায় সিজন, আর সিজনকে আমরা যদি ভাঙি তাহলে সিজনের নামগুলো পাওয়া যাবে সামার, উইন্টার, স্প্রিং, লেট অটাম ইত্যাদি 6টা নাম। এই যে একটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে কোনগুলো সামনে সরাসরি সিন্স এবং ফর বসবেন, সেই সময়গুলোই বলে দিচ্ছি, কোনো ক্লু না, বরং একদম শব্দগুলোই বলে দিচ্ছি, যেটা আপনাদের কেউ কোনোদিন বলেনি। এরপর দেখেন ইয়ার অথবা ডিকেড অথবা সেঞ্চুরিজ, তার মানে সিজনকে বড় করলে পাওয়া যায় ইয়ার, তারপরে ডিকেড, তারপরে সেঞ্চুরিজ। ইয়ার মানে বছর, ডিকেড মানে দশক, আর সেঞ্চুরিজ মানে হলো শতক। যাদের কম সাউন্ড আছে তারা নিজেদের জায়গা থেকে সাউন্ড বাড়িয়ে নেন, সাউন্ড ঠিকঠাক আছে, সাউন্ড প্রবলেম নাই। আচ্ছা, তার মানে দেখেন ইয়ার, আর যদি ইয়ারের নামটাই থাকে 1991, 1971, ইয়ারের নামটাই আছে। ডিকেড আপনার যদি বলা হয় যে দশক, তার মানে আপনাকে যদি বলে 1980s ডিকেড, তার মানে এই যে উল্লেখই যদি থাকে তার মানে সেটা হলো স্পেসিফিক। এই পর্যন্ত যদি ক্লিয়ার হন তাহলে আমরা আরেকটু আগাতে পারি বিষয়টা নিয়ে, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছি। আরেকবার দেখাচ্ছি প্রথম থেকে। ঘড়ির সময় দেখেন ছোট থেকে বড় করেন, সেকেন্ড, মিনিট, আওয়ার, আওয়ারকে বড় করলে পাওয়া যায় ডে, ডেকে বড় করলে পাওয়া যায় হচ্ছে উইক, উইককে বড় করলে পাওয়া যায় মান্থ, মান্থকে বড় করলে পাওয়া যায় সিজন, সিজনকে বড় করলে ইয়ার, ডিকেড, সেঞ্চুরিজ। এই শব্দগুলো হচ্ছে অনির্দিষ্ট, তার মানে এগুলোর পূর্বে ব্যবহার করতে হবে ফর। আর এগুলোকে ভাঙলে যা পাওয়া যায় ক্ষুদ্র ক্ষুদ্র নাম, সেইগুলো হলো স্পেসিফিক বা সিন্স ব্যবহার করতে হয়। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এইবার দেখেন আমরা যদি এখান থেকে একটা বিশেষ সতর্কতা দিয়ে আরেকটু আলোচনা শেষ করব। বিশেষ সতর্কতার একটু পড়েন, সেটা হলো এই যে যেগুলো নিয়ম শিখলেন, এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে সিন্স বসতে পারে যে কোনো সংখ্যা প্লাস টিএইচ থাকলে। সংখ্যা প্লাস টিএইচ কিভাবে? আমরা প্রথমে এখান থেকে একটা প্র্যাকটিক্যালি আগে একটু পরীক্ষা করে নিই আপনাদেরকে, এই রুলসটাতে একটু সময় বেশি দিতে হবে। আচ্ছা বলেন তো ইয়ার শব্দের আগে কি হবে? 5 ইয়ার্স। আপনারা একটু উত্তর করেন, এখানে ইয়ার্স শব্দের আগে সিন্স না ফর? সিন্স নাকি ফর? এখানে কি হবে আনসার? আচ্ছা, তারপরে আমরা যদি বলি 5th ইয়ার, দুইটা দুই জিনিস। আমরা এতক্ষণ রুলস শিখছি এটা, মানে ইয়ার শব্দটা যদি উল্লেখ থাকে সেটা যে ইয়ারই হোক, 5 বছর, 10 বছর, 20 বছর, তার সামনে আমরা ব্যবহার করছি ফর, মানে আনসার হলো ফর। কিন্তু এইটা আমাদের অনির্দিষ্ট হলেও যখন ক্রমবাচক শব্দ থাকবে, 5th মানে ইয়ারকে আপনি আবার স্পেসিফিক করে বলতেছেন সেটা কততম বছর, 5মতম বছর, এইখানে ব্যবহার করতে হবে সিন্স। দুইটার পার্থক্য আছে। এইখানে দেখেন 5 দিলাম, ইয়ার্স প্লুরাল আছে, কিন্তু 5th মানে একটা ইয়ারকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেটা তো 5মতম বছর। তো এরকম তম বোঝাতে যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, হ্যাঁ এরকম সংখ্যা প্লাস টিএইচ থাকে কিংবা সংখ্যা প্লাস এসটি থাকে, অর্থাৎ ক্রম বোঝাতে যেগুলো থাকবে সেই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব স্পেসিফিক হিসাবে, সেগুলো স্পেসিফিক মানে হলো এগুলোর আগে ইউজ করতে হবে সিন্স। এইটা একটা সতর্কতা আপনারা মনে রাখবেন। তাহলে নিয়মের আড়ালে এটা তো ব্যতিক্রম বা এক্সেপশনাল অতিরিক্ত বিষয় আপনার জানতেই হবে যেগুলো লাগবে। তাহলে আমরা ক্লিয়ার? তার মানে সেকেন্ড, মিনিট, আওয়ার এইগুলো যদি নর্মালি থাকে তাহলে ব্যবহার করব ফর, কিন্তু ওইগুলোর আগে যদি ক্রমবাচক শব্দ থাকে, যেমন আমরা যদি বলি যে সেকেন্ড আওয়ার মানে দ্বিতীয় ঘন্টা, সেকেন্ড আওয়ার, তো এইখানে কিন্তু ক্রমবাচক শব্দের ক্ষেত্রে পরের নাউনটি কখনো প্লুরাল হয় না, ক্রমবাচক শব্দের ক্ষেত্রে পরের নাউনটা সিঙ্গুলারই থাকে। সো এই যে সেকেন্ড ইয়ার আর সেকেন্ড আওয়ার আর একটা হলো 2 আওয়ার্স, দুইটা কিন্তু দুই জিনিস। কিভাবে? সেকেন্ড আওয়ার এটা স্পেসিফিক, মানে এটার আগে ব্যবহার করতে হবে সিন্স, আর আরেকটা হলো 2 আওয়ার্স, এটা কিন্তু অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, মানে আওয়ার কথাটা থাকতেছে, যেটা ক্রমবাচক দ্বারা নির্দিষ্ট হচ্ছে না, তো এইটার ক্ষেত্রে আবার ব্যবহার করতে হবে ফর। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন? তাহলে আমরা বিশেষ সতর্কতাটা একটু দেখে নিলাম যে সেকেন্ড, মিনিট, আওয়ার এই যে শব্দগুলো কিংবা ডে, উইক, মান্থ, ইয়ার এগুলোর সামনে ক্রমবাচক কোনো সংখ্যা থাকলে সেগুলো আবার নির্দিষ্টতে পরিণত হয়ে যাবে। এরপরে আসি আরেকটা বিষয়, নোট দেখেন
সিন্স প্লাস ইয়েস্টারডে, ইয়েস্টারডে শব্দটা আপনার কোথায় উল্লেখ ছিল না, আমরা পড়িয়েছি শুধু ডে। আর এখানে যদি কোথায় পরীক্ষা আসে ইয়েস্টারডে, তার মানে কি দুটো জিনিস আলাদা। ইয়েস্টারডে মানে গতকাল, আর সেটা একদম স্পেসিফিক বোঝাবে, তখন আমরা সিন্স দেব। এছাড়াও ফর এজেস বা ফর মেনি ইয়ার্স, দেখেন এই জিনিসটাগুলি খেয়াল করবেন, শুধু এজেস যদি থাকে, এজেস এই শব্দটা আমরা সময়বাচকে দেখাইনি, এজেস থাকার মানে এই এজেসের মিনিংটা হচ্ছে মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স। ফর এজেস এই সমস্ত ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আরেকটা জিনিস দেখেন, লাস্ট কথাটা দিয়ে, লাস্ট আওয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে একই বিষয়, তার মানে লাস্ট এই বিষয়টাও কিন্তু এই নিয়মের সাথে জড়িত, অর্থাৎ সংখ্যা প্লাস টিএইচ এর সাথে জড়িত, সংখ্যা প্লাস টিএইচ এর সাথে জড়িত। সো লাস্ট থাকার মানেও সেটাকে আমরা বলবো ক্রমবাচক শব্দ, তার মানে লাস্ট ইয়ার এইভাবে যদি কথাটা থাকে তাহলে আপনি ব্যবহার করবেন সিন্স। এই যে ইয়ার, মান্থ, আওয়ার, তার মানে একইভাবে লাস্ট আওয়ার, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সিজন, এই যে শব্দগুলো লাস্ট প্লাস সময়বাচক শব্দ থাকলে তার আগে ব্যবহার করতে হবে সিন্স। তার মানে এটা দ্বারা বোঝা যায় গতকালকেই বোঝানো হচ্ছে। ওকে, ক্লাসটা শেয়ার করবেন, আজকেও ক্লাস শেয়ার করলে লিটারেচার বই গিফট। উল্লেখ্য গতদিন যারা বই পেয়েছেন দুইটা, তারা বাদ দিয়ে অন্যরা পাবে, তো তারা শেয়ার আজকে না করলেও হবে, আর যদি মনে চায় করতে পারেন। এরপর আসেন আরেকটা বিষয় হচ্ছে, এই যে বিশেষ দ্রষ্টব্য যেগুলো দিলাম এগুলোর পূর্বে আমরা সিন্স অথবা ফর দুটোই বসাতে পারবো, তবে আমরা সিন্সকে যৌক্তিক মনে করি, কারণ লাস্ট শব্দটি ক্রমবাচক বোঝায়। এটা আমি অলরেডি ভেঙে দিলাম কথাটা। এগুলো উদাহরণ আপনারা দেখতে পারেন। আই হ্যাভেন্ট সিন হিম সিন্স লাস্ট মান্থ, গত মাস থেকে আমি তাকে এখনো দেখিনি। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয় বাকি পড়ছে নোটের মধ্যে, সেটা হচ্ছে এইটা, সিন্স প্লাস পসেসিভ প্লাস সময়। তার মানে পসেসিভ প্লাস সময় যদি থাকে সেটার ক্ষেত্রেও সিন্স বসে, এই ধরনের এক্সাম্পলস রেয়ার থাকে। সো এখন আমার সিন্স ফর বোঝানো কমপ্লিট, প্র্যাকটিস দিয়ে সেগুলোকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে 1 মিনিট সময় দিব, আমি যে 3টা স্লাইড দেখালাম স্লাইডগুলো আপনারা একটু পড়ে নেবেন। এতক্ষণ আমি বোঝালাম, এখন একটু পড়বেন, ধৈর্য ধরে পড়বেন। পড়ে নেন। এরপর পরেরটা এক নজর একটু দেখে নেন। পানি এনে দিও, পানি। এইটা একটু পড়েন। ইস্তিবশার আহমেদ, আমাদের কোর্সে ভর্তি হলে কি বই ফ্রি? না, বই ফ্রি নাই, তবে শীট ফ্রি আছে। বই টাকা দিয়ে কিনতে হবে। এত বড় বই কোর্সের দামের সাথেই তো উঠবে না, বই টাকা দিয়ে কিনে নিতে হবে। তবে আমরা পিডিএফ শীট ফ্রি দিই। ট্রান্সলেশন কোর্স যারা করবেন সেখানেও কিন্তু পিডিএফ ফ্রি পাবেন। ওকে, দেখা শেষ। এরপর বিশেষ সতর্কতা 4টা পড়ে নেন। এটা পড়েন। কতটা শেয়ারে গিফট পেয়েছে? এটা শুধু শেয়ার কাজ করে না আমাদের এক্ষেত্রে, শেয়ার প্লাস আপনার অ্যাটেনশন ক্লাসে, এটা টাইমিং আছে, আপনি কতটুকু আমাদের লাইভের সাথে থাকলেন, সব কিছু মিলিয়েই কাজ করে। ওকে, দেখা শেষ। এবার আসেন প্র্যাকটিস 1 এবং 2। এবার আপনাদের পালা, চেষ্টা করেন 1, 2 ঝটপট উত্তর করতে হবে। সাউন্ড কি অনেক কম? সাউন্ড আপনাদের মোবাইলের ভলিউমটা বাড়িয়ে নেন, আমাদের এখানে সাউন্ড ঠিক আছে। এক নাম্বার, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে মানডে। দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। ফারজানা বলছেন কিভাবে বুঝি? এটা আমার বুঝতে হয় না, এটা ফেসবুক বলে দেয় আপনি কতটুকু টাইম আমাদের এখানে দিলেন। এটা ইনসাইড আছে, অর্থাৎ একটা পোস্টের ইনসাইড থেকে গবেষণা করে বের করা যায় কে কতটুকু টাইম দিয়েছে। আচ্ছা, 1 নাম্বার, হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে অর মানডে লাস্ট। এখানে আনসার কি হবে? 1 নাম্বার। দুটোর আনসার বলে দিচ্ছি, ফ্রাইডে বা মানডে, এটা হলো ডে শব্দ থেকে ভেঙে ক্ষুদ্র করা হয়েছে, অর্থাৎ আনসার হবে সিন্স। দেখবেন সব মোমের মতো মিলে যাবে। আই বট দিস ওয়াচ ড্যাশ $20। এটা হলো একটু আলাদা নিয়ম, সেটা হচ্ছে কোনো কিছু আপনি টাকার বিনিময়ে ক্রয় করার ক্ষেত্রে নগদ টাকার বিনিময়ে ফর ব্যবহার হয়, এটা এক্সেপশনাল রুলস।
তার মানে আপনি ঘড়িটা কিনেছেন কত ডলার দিয়ে, এই $20 দিয়ে, এই সমস্ত ক্ষেত্রে আনসার হবে ফর। মানে বিনিময়ে, বিনিময়ে বোঝাতে অনেক ক্ষেত্রে ফর ইউজ করা হয়, এটা সেই নিয়মের অধীনেই পড়ছে, বিনিময়ে বোঝাতে। আই বট দিস ওয়াজ ফর $20, এটা বিনিময়ে বোঝাতে ফর হবে, বিনিময়ে বোঝাতে ফর হয়, এটা একটা নতুন নিয়ম, নিয়মটা লিখে রাখতে পারেন। বিনিময়ে বোঝাতে অর্থাৎ কত টাকার বিনিময়ে কোনো কিছু কিনলেন সেক্ষেত্রে ফর ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে 2-এর উত্তর হচ্ছে বিনিময়ে বোঝাতে ফর। ফরের একটা এক্সেপশনাল ইউজেস দেখালাম এখানে। ফর শব্দের তো আরও ইউজেস আছে, জন্য বোঝাতে ফর বসে, সেগুলো তো আছেই, তো সেগুলো ছাড়াও এটা একটা নিয়ম ছিল। 3-4 বলেন, 3-4। আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock। আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 5 o'clock। ঘড়ির সময় উল্লেখ আছে 5 o'clock, ঘড়ির সময় উল্লেখ আছে 5 o'clock। তাহলে এখানে কি হবে আনসার? 5 o'clock। তাড়াতাড়ি, 3-এর আনসার হবে সিন্স, দেরি করা যাবে না, ঝটপট। 3-এর আনসার সিন্স। 4, হি হ্যাজ বিন লিভিং ইন ইতালি ড্যাশ এইজেস। এই যে এইজেস কথা দিয়ে আমরা দেখেছিলাম ফর বসবে, এজেস মানে হচ্ছে মেনি ইয়ার্স, এজেস মানে হলো মেনি ইয়ার্স, এজেস মানে মেনি ইয়ার্স। 5-6 বলেন দ্রুত, 5-6। 5 নাম্বার, 6 নাম্বার। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। কারণ কি? তুমি তো ঠান্ডা হচ্ছে, ওইটা খুলো ভালো করে। I have been living in Dhaka. I have been living in Dhaka. এখানে কি হবে আনসার? 5 নাম্বার সিন্স। এখানে দেখেন সরাসরি ইয়ারের নামটাই উল্লেখ আছে, ইয়ার কথাটা, ইয়ারের নাম। হি লিভড ইন ঢাকা ড্যাশ 10 years। হি লিভড ইন ঢাকা ড্যাশ 10 years। এখানে 10 years কথাটা আছে, তার মানে ইয়ারের প্লুরাল আছে, যাই থাক আনসার হবে ফর 10 years। 6 বি রাইট। বুঝতে পারতেছেন তো সবাই? আশা করি এখন আর ভুল হবে না। আগে কোন সিস্টেমে আনসার করতেন সেটা আপনার কাছে, কিন্তু আজকে যা শিখালাম এটা দিয়ে আপনি লাইফ গ্রান্টেড, কোনো দিনও ভুল হবে না। 7 নাম্বার, দ্য ব্যাগ ইজ টু হেভি ড্যাশ টু ক্যারি। এখানে জন্য বোঝাতে ফর ইউজ করতে হবে, এটা সময়বাচকের জন্য না, জাস্ট বাংলা যে ফর মানে জন্য বোঝায় সেই অর্থে এখানে আনসার হবে ফর হিম। 7-এর আনসারটা হবে 1। 8 নাম্বার, হিজ বোনস অ্যান্ড মাসেলস আর টু লার্জ ড্যাশ হিজ এজ। এখানে কি আনসার হবে? ড্যাশ হিজ এজ, আনসার হবে ফর হিজ এজ। তার বয়সের সাথে মিল রেখে, তার বয়সের জন্য, তার বয়স অনুসারে যেভাবেই বলেন এটা আনসার করতে হবে ফর। 8 নাম্বার, এইগুলো অর্থগত কারণ, এইগুলো সময়ের সাথে ব্যবহার না। সিন্স অ্যান্ড ফর সময়ের সাথে ছাড়াও অর্থগতভাবে বিভিন্ন জায়গাতে বসতে পারে, সেটা তো আলাদা নিয়ম, আপনারা মোটামুটি জানেন। ওকে নেক্সট 9-10। 9 নাম্বার, শি ওয়াজ অ্যাওয়ার্ডেড ড্যাশ হার ব্রেভারি। সে পুরস্কৃত হয়েছিল ড্যাশ হার ব্রেভারি, মানে তার সাহসিকতার জন্য। সো আনসার হবে এখানে ফর হার ব্রেভারি, মানে তার সাহসিকতার জন্য, ফর হার ব্রেভারি। এটা আনসার হবে ফর। 8, 9, 10। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ড্যাশ 4 years। কি হবে আনসার? তাড়াতাড়ি উত্তর করতে হবে। ফারিয়া তাসনিম, জাহিদুর রহমান মিঠু। যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছেন তারা একটু তাড়াতাড়ি আনসারগুলো করেন, আর যারা ফ্রি আছেন তারা তো করবেনই, চেষ্টা করেন। উই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ড্যাশ 4 years। আনসার হবে ফর 4 years, 4 বছরের জন্য। এই যে ইয়ার কথাটাকে প্লুরাল করা আছে, এখানে সংখ্যা এক জিনিস আর ফোর্থ আরেক জিনিস। যদি এখানে থাকতো 4th year মানে 4র্থতম বছর, তখন কিন্তু আবার এখানে সিন্স দিতাম। বিষয়গুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর 11-12, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 7 o'clock। আয়েশা সিদ্দিকা 10-এর ডি আনসার করেছিলেন। মাহমুদা ইয়াসমিন 11-12 বলেন। 11 নাম্বার, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 7 o'clock। এই যে ঘড়ির সময়ের ক্ষেত্রে ও ক্লক উল্লেখ আছে মানে হলো এটা নির্দিষ্ট, মানে সেন্স। জুলিয়া হ্যাজ বিন ইল
ড্যাশ 3 মান্থস। এই যে 3 মান্থস, মান্থের সাথে এস আছে, তার মানে মান্থ শব্দটা এখানে ফরের জন্য অনির্দিষ্টবাচক অবস্থায় ফর, মানে আনসার হবে 2, 11-2, 12-2। সাদিয়া ইসলাম আয়েশা উত্তর করেছেন। ক্লাসগুলো শেয়ার করবেন। যারা পেইড ব্যাচ কিংবা ফ্রি ব্যাচ যারা ক্লাস করছেন ফ্রিতে, প্রত্যেকের জন্যই বলছি এই বইটা গিফট আছে, 2টা বই তাও পাবেন, লিটারেচারের বই 2টা বই পাবেন, শুধু কুরিয়ার খরচ দিয়ে তুলে নিতে হবে। 13 নাম্বার, আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 3:30। একটু কঠিন, এই জন্য উদাহরণটা লাস্টে রেখেছি। বলেন কার কি মনে হয় 13 নম্বর প্রশ্নটা? 13, I have been waiting dash 3:30. I have been waiting dash 3:30. শেয়ার করে লিখে দিয়েন, শেয়ার ডান। কে কটা শেয়ার করছেন লিখতে পারেন। 3:30 কথাটার মানে আগে বুঝতে হবে। ঘড়িতে যদি 3:30 বলে, এই কথাটার মানে হলো 3:30, তার মানে 3:30 বাজে, 3:30 পার হয়ে গেছে। সো এই যে 3:30 এই কথাটাকে এভাবে লেখা আর AM PM দিয়ে লেখা একই কথা, তার মানে এটা স্পেসিফিক 3:30 মানে ঘড়ির সময়, আর ঘড়ির সময় মানে সেটা স্পেসিফিক মানে আনসার হবে সিন্স। দেখেন কারা বুঝে উত্তর করেছেন আর কারা না বুঝে করেছেন। 13 নাম্বারটা 13 ডি রুহানা বলেছেন কারেক্ট। 13 নাম্বার আনসার হবে সিন্স। সুমাইয়া আনসার হবে সিন্স। ঠিক আছে, প্রত্যেকেই ঠিক আছে। সো এই ছিল হচ্ছে সিন্স ফরের ইউজেস নিয়ে ছোট্ট একটু আলোচনা। আশা করি এ সম্পর্কে আর আপনাদের কখনো ভুল হবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। আরও যদি প্র্যাকটিস প্রয়োজন হয় তাহলে আপনারা এই এক্সপার্ট ইংলিশ পড়তে ভুলবেন না। এক্সপার্ট ইংলিশের মধ্যে প্রচুর প্র্যাকটিস আছে, সেখান থেকেও দেখে নিতে পারবেন, কিংবা আমাদের পেইড ব্যাচের ক্লাসে শিট দিব, সেখান থেকে পড়বেন। নেক্সট, অফ আর হচ্ছে অফ প্রিপোজিশনের ব্যবহার। অফ আর অফ, এই দুটো প্রিপোজিশনের ব্যবহার না দেখালে হতো আজকের ক্লাসে, তাও দেখাচ্ছি, জাস্ট একটু রিডিং করেন, ছোট্ট একটু পড়া। কোনো কাজ বন্ধ করা অর্থে আমরা ব্যবহার করব OFF, অফ। এক স্থান থেকে অন্য স্থানে চ্যুত, আলাদা বা লাভ দেওয়া বোঝাতে সেখানে আমরা ব্যবহার করব অফ। এই দুটো জিনিস মনে রাখলেই হচ্ছে। ধরেন আপনার কোনো কাজ বন্ধ হয়ে গেছে বা থেমে গেছে, ফ্যান অফ করা, বাতি বন্ধ করা, কাজ বন্ধ করা, এই সমস্ত নানান ক্ষেত্রে অফ করা অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে OFF। অথবা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চ্যুত হওয়া, গাড়ি থেকে চাকা চ্যুত হয়ে গেছে, হ্যাঁ, লাভ দিয়ে সিটকে ছাদ থেকে পড়ে গেছে, এই টাইপের ক্ষেত্রে অফ ব্যবহার করা যাবে। যেমন ইন এ সাডেন অ্যাক্সিডেন্ট, হঠাৎ অ্যাক্সিডেন্টে হি হ্যাড বিন গেট অফ হিজ মোটরসাইকেল, মানে হঠাৎ করে সে তার মোটরসাইকেল থেকে গেট অফ মানে কি সিটকে পড়ে গিয়েছে। আচ্ছা, বাংলায় র বা এর বোঝাতে অফ, এই দুটো হলো আলাদা দুই জিনিস। বিভক্তির ন্যায় অফ মানে হচ্ছে র বা এর বোঝাতে অফ। যেমন ইট ওয়াজ থটফুল অফ ইউ, এটা তোমার চিন্তার বিষয় ছিল বা এটা তোমার চিন্তার ম্যাটার ছিল। সো এইটুকুই এখানে পার্থক্য, এটা বিশাল বিস্তর লাগবে না, কারণ এখান থেকে হুবহু অনেক প্রশ্ন পাবো না। 14 নম্বর আর 15 নম্বর প্রশ্নটা পড়েন। 14-15 বলেন। অর্থের দিকে তাকালেই হয়তো পারবেন। চোদ্দ নাম্বার, মাই ফ্রেন্ড ইজ ড্যাশ আফ্রিকান অরিজিন। এবার দেখেন, এখানে আফ্রিকান অরিজিন মানে আফ্রিকা থেকে উৎপত্তি হয়ে আমার বন্ধু আসছে, তার মানে আমার বন্ধুর উৎপত্তি কোথাকার? আফ্রিকার, মানে উৎপত্তি স্থলটা কোথাকার? আফ্রিকার। তো এখানে র বা এর, আফ্রিকান মানে আফ্রিকার, র বা এর বোঝানোর জন্য আনসার হচ্ছে অফ। 14 বি। 15, ইট ইজ কোয়াইট আনকাইন্ড, এটা পরিপূর্ণ দয়াহীন বিষয়, অফ ইউ তোমার জন্য, টু ক্রিটিসাইজ মি মানে তোমার ক্ষেত্রে এটা খুবই অবাককর বিষয় যে তুমি আমার সম্পর্কে কি করেছো? সমালোচনা। তার মানে আমার সমালোচনা করা তোমার সম্পূর্ণভাবে অমানবিক। সো এইখানে আমরা ব্যবহার করব অফ, র বা এর বোঝাতে অফ ব্যবহার করব। 15 আনসারটা হচ্ছে এ নাম্বার।
16-17 বলেন, 16-17। It is wise you to study properly, একই রকম, it is wise of you, it is wise of you মানে তোমার বিচক্ষণতা, তোমার, ইউ মানে তুমি, কিন্তু সেখান থেকে অফ যোগ করে এটাকে র বাইয়ের যোগ করা হয়েছে, তোমার। 16-এর আনসার হচ্ছে বি নাম্বার। 17, ইট ওয়াজ থটফুল অফ ইউ, একইভাবে এটা তোমার চিন্তা, টু সেন্ড দ্য লেটার অন টাইম, সময় মতো চিঠি পাঠানো, এটা তোমার চিন্তা। সো এটাও হবে অফ আনসার। সো এই রুলসটা একদমই অল্প প্রয়োজন ছিল, তাই এর জন্য অল্প এমসিকিউ দিয়ে শেষ করে দিলাম। নেক্সট, থ্রো প্রিপোজিশন। থ্রো প্রিপোজিশন মানে কি? থ্রো, এই প্রিপোজিশনটার ব্যবহার আমরা একটু দেখব, অল্পতে দেখে নিব। কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে থ্রো বসে, কোনো কিছুর মধ্য দিয়ে, যেমন গ্রামের মধ্যে দিয়ে, নদীর মধ্য দিয়ে, হ্যাঁ এরকম যদি শহরের মধ্য দিয়ে হয়, বাড়ির মধ্য দিয়ে, উঠোনের মধ্য দিয়ে, মাঠের মধ্যে দিয়ে, কোনো স্থানের মধ্যে দিয়ে বোঝাতে থ্রো ব্যবহার করব। যেমন দ্য রিভার গোজ থ্রো দ্য ভিলেজ, তার মানে গ্রামের মধ্য দিয়ে নদীটি যায়। আরেকটা এক্সেপশনাল ইউজেস আছে, যেটা আসলে গ্রুপ ভার্বের ইউজেস, যে লাইন কেটে দেওয়া অর্থে, লাইন কেটে দেওয়া বোঝাতে পেন থ্রো বসে। যেমন পেন থ্রো দ্য ফার্স্ট লাইন, হ্যাঁ মানে প্রথম লাইনটি কেটে দাও। এইটা হচ্ছে গ্রুপ ভার্বের একটা এক্সেপশনাল ইউজেস, ফ্রেজের ইউজেস। কিন্তু আমাদের এখানে প্রকৃত নিয়মটা হচ্ছে এইটা, যে কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাতে ব্যবহার করা হয় থ্রো। আমরা উদাহরণ দেখি। 8-9 দেখি, উত্তর করার পালা। কে আগে উত্তর করতে পারেন? কে আগে আনসার করতে পারেন? সাদিয়া, তাসনিম রয়েছেন আমাদের সাথে, উত্তর করেন দ্রুত। ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। এই যে এই বই গিফট হবে, আজকেও 2 জন পাবেন এই বই গিফট, গত দিনের 2 জন বাদে, শুধু কুরিয়ার খরচ দিয়ে তুলে নেবেন। ক্লাস শেষে আমরা আমাদের পেজে পোস্ট করে দেব কোন 2 জন আজকের বিজয়ী। 18-19 আমাদের পেজ ফলো রাখতে হবে। আমাদের যে পেজটাতে আপনারা আসছেন এই পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন, এটাই আমাদের অফিসিয়াল পেজ। দ্য ভিউ ড্যাশ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি, দ্য ভিউ ড্যাশ ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি, তার মানে জানালার মধ্য দিয়ে, এই যে মধ্য দিয়ে বোঝাতে, খোলা জানালার মধ্য দিয়ে দৃশ্যটি, ইজ ভেরি প্রিটি খুব প্রশংসনীয়। সো এখানে অর্থই বলে দিচ্ছে, আনসার লাগবে মধ্য দিয়ে, আর মধ্য দিয়ে অর্থে প্রিপোজিশন হবে থ্রো। 19 নাম্বার, ক্যান ইউ পুট ইউর আর্ম ড্যাশ দ্য উইন্ডো অ্যান্ড ওপেন দ্য ডোর, এখানে আনসার কি হবে? একইভাবে থ্রো হবে। ক্যান ইউ পুট ইউর আর্ম, তোমার হাত বা বাহুটি কি রাখতে পারো, থ্রো দ্য উইন্ডো মানে জানালার ভিতর দিয়ে হাত রাখো, অ্যান্ড ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো। আমরা জানলার মধ্যে দিয়ে হাত দিয়ে অনেক সময় আমরা দরজা খুলি, এখানে সেই বিষয়টাই হয়তো বোঝানো হচ্ছে। তো 19-এর আনসারটা হলো থ্রো। 20-21 বলেন, 20 এবং 21, 20-21 শান্ত, পানি ঢালো, পানি নিচে। 20-21 20 নাম্বার, দ্য টেমস ড্যাশ লন্ডন, টেমস হচ্ছে নদীর নাম। 20 নাম্বার, দ্য টেমস ড্যাশ লন্ডন, আনসার কি হবে? ফ্লোজ মানে যে এই নদীটা প্রবাহিত হয়েছে, থ্রো দ্য লন্ডন তার মানে লন্ডনের মাঝ দিয়ে যে নদীটা গেছে সেটার নাম হলো টেমস। আচ্ছা 21 নাম্বার, ওয়ান ডে মিস্টার আহমেদ ওয়াজ ওয়াকিং, একদিন মিস্টার আহমেদ হাঁটছিল, ড্যাশ এ উড ড্যাশ দ্য রেইন, তার মানে এই উড মানে হলো বন, এই উড কথাটার মানে হচ্ছে একটি বন, তার মানে বনের মধ্য দিয়ে, বনের মধ্য দিয়ে। তো আনসার হবে প্রথম অপশনের জন্য থ্রো, ওয়াকিং থ্রো, হাঁটছিল বনের মধ্য দিয়ে। ড্যাশ দ্য রেইন তার মানে বৃষ্টির মধ্যে, হ্যাঁ উল্টো করে মিনিং হয় বৃষ্টির মধ্যে, আর হলো বনের মধ্য দিয়ে, দুটো দুই জিনিস, একটা হলো মধ্য দিয়ে অতিক্রম সেন্স, আর আরেকটা হলো ইন মানে মধ্যে, এই অর্থটা হলো মধ্যে মানে স্থির অবস্থা, মানে কলমের মধ্যে কালি আছে স্থির অবস্থা, কিন্তু কলমের মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, এটা হলো চলমান অবস্থা।
সো একটা হলো চলমান অবস্থায় এপার থেকে ওপার যাবে, এটার নাম হলো থ্রো, কোনো কিছুর মধ্য দিয়ে প্রবেশ এবং বের হওয়া, একসাথে এটাকে বলা হচ্ছে থ্রো। আর কোনো কিছুর ভিতরে অবস্থিত সেটা হলো ইন। আশা করি ইন আর থ্রো কথাটার মিনিংয়ের পার্থক্যটা বুঝতে পারছেন। তো এই উদাহরণটা, লাস্ট উদাহরণটা কিন্তু আমাদের এটা একটু অ্যাডভান্স লার্নিংয়ের উদাহরণ ছিল। সো আমাদের ক্লাসের এইগুলো কিন্তু আমি খুব কষ্ট করে সাজাই, 2 দিন না 10 দিন 20 দিন লেগে যায় এগুলো সাজাতে, অনেক দিন ধরে কাজ করছি, আজকে এই বইটা 10 বছর যাবত কাজ করছি। সো চারটেখানি বিষয় না, আপনার অনেকের অনেক ভালো ভালো বই থাকবে কিন্তু কেউ পড়াতে পারবে না, কিন্তু আমি আপনার আলহামদুলিল্লাহ পড়াতেও পারি, ভালো বইও লিখতে পারি। সো দুটাই আপনাদের সহযোগিতা আরও লাগবে। ক্লাসগুলো শেয়ার রাখবেন, বইগুলো অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন, আমাদের কোর্সগুলোতে আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করার চেষ্টা করবেন। ওকে, তাহলে 20-21 কমপ্লিট। থ্রো এর ব্যবহার এই পর্যন্তই। তাহলে 20 নাম্বার হচ্ছে ফ্লস থ্রো, 20 ডি, আর 21 নাম্বার হচ্ছে থ্রো এ উড, বনের মধ্য দিয়ে, ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে। এই পর্যন্ত ক্লিয়ার। এখন যাচ্ছি পরের টার্মস, টু প্রিপোজিশনের ব্যবহার। টু, দেখেন টু প্রিপোজিশনের ব্যবহার এইটাও খুবই সহজ, এটাও আমি আলাদা করে একদম সহজ তাও না দিলেও পারতাম, কিন্তু এটা বিভক্তির ন্যায় একটা আশ্রয় আছে, ছোট্ট কয়েকটা লাইন পড়লেই হবে। বাংলায় এই তিনটা জিনিস মনে রাখবেন, এই শব্দ কটা মনে রাখবেন, কে, রে, প্রতি, দিকে, উদ্দেশ্য, বিপরীত। বাংলা কোনো শব্দের সাথে যদি এরকম মিনিং প্রয়োজন হয়, বাংলা কোনো শব্দের সাথে যদি এরকম মিনিং প্রয়োজন হয়, সেটা হচ্ছে কে, রে, তে, প্রতি, দিকে, উদ্দেশ্য, বিপরীত ইত্যাদি বোঝাতে। তার মানে কাউকে, কাউরে, কোনো কিছু করতে, কোনো কিছুর প্রতি, কোনো দিকে, কোনো কাজের উদ্দেশ্যে, কোনো কিছুর বিপরীত পাশে, এরকম বুঝালে আমরা টু ব্যবহার করব। যেমন দ্য ক্লিনিক ইজ টু দ্য পুলিশ স্টেশন, এটার বাংলাটা কি হতে পারে? এই যে এইখানে দ্য পুলিশ স্টেশন, তার মানে পুলিশ স্টেশনের বিপরীত দিকে দ্য ক্লিনিক, ক্লিনিকটির অবস্থান কোথায়? থানার বিপরীত দিকে। এইখানে দিকে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, বিপরীত দিকে হয়তো আরো দূরে হতে পারে বা কাছে হতে পারে, বিপরীত পাশে না, বিপরীত দিকে কথাটার মানে হলো বিপরীত দিকে একটু দূরে কোথায় যেতে হবে, এরকম কিছু। জাপান ইজ টু দ্য ইস্ট অফ ইন্ডিয়া, তার মানে ভারতের উত্তর পাশে আছে জাপান, ভারতের পূর্ব পাশে, ভারতের পূর্ব পাশে আছে জাপান, পূর্ব দিকে আছে জাপান। তার মানে পাশে বলা যাবে না, এটা হলো দিকে বোঝাতে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে এইটা এমন না যে জাপান আর ইন্ডিয়া পাশাপাশি গায়ে গায়ে লাগানো, তা না, বরং মানচিত্র দেখবেন, মানচিত্রে ইন্ডিয়া থেকে পূর্ব দিকে দেখা যাবে জাপান, যেখানে মাঝখানে আরো কয়েকটা দেশ আছে। সো এইভাবে আমরা এইগুলো কয়েকটা উদাহরণ একটু দেখি, তাহলে হয়তো আরো বিষয়টা ক্লিয়ার হবে। আনসার করেন 22-23, 22 এবং 23 নাম্বারটা বলেন। 22 এবং 23, 22 নাম্বার বলছে দ্য ক্লিনিক ইজ ড্যাশ দ্য পুলিশ স্টেশন, দ্য ক্লিনিক ইজ ড্যাশ দ্য পুলিশ স্টেশন। তাহলে এখানে দ্য ক্লিনিক ইজ, একটু আগে এটা বলে দিয়েছি অবশ্য, এটাকে আমরা ব্যবহার করব অপোজিট টু, মানে আনসার হচ্ছে এ নাম্বার, অপোজিট টু, বিপরীত দিকে। হ্যাভ ইউ এভার বিন টু ইয়র্ক, ও আচ্ছা, এইটা হলো আরেকটা নিয়ম, বিন টু এর নিয়ম, যদি এটা এখানকার না, জাস্ট একটা এক্সেপশনাল উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তুমি কি কখনো নিউ ইয়র্ক গিয়েছো, তুমি কি কখনো নিউ ইয়র্ক গিয়েছো। এটা হলো বিন টু আর হচ্ছে গান টু এর একটা নিয়ম, এটা এখানকার নিয়ম না, এটা একটু এক্সেপশনাল হিসাবে ধরে নেন, মনে করেন এটা এই রুলসের না, জাস্ট এমনি মনে রাখেন এটা এই রুলসের না। তাহলে একটা উত্তর পেলাম, সেটা হলো এই নাম্বার, অপোজিট টু। 24-25, হি ডোনেটস মাচ অফ হিজ টাইম, সে দিয়েছিল তার অধিকাংশ সময় বা প্রচুর সময় ড্যাশ রিডিং, কি হবে আনসার? ও, আমরা তো আনসার সবাই এখন টুই করব, কারণ টু নিয়ে আলোচনা করছি, তাই তো। কিন্তু এখানে উত্তর করা জরুরি না, জরুরি হলো এই ক্ষেত্রে বোঝা যে কিভাবে উত্তরটা হয়। টু কিভাবে, মিনিংটা কি দিচ্ছে? সে পড়ায় তার অনেক সময় দেয়, এই যে পড়ায় কোনো কিছুতে, মানে সে তার পড়াতে বা সে তার পড়ার ক্ষেত্রে কোনো কিছুতে, তে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, উদ্দেশ্যে। তার মানে সে পড়ার উদ্দেশ্যে তার অনেক সময় উৎসর্গ করে বা অনেক সময় দেয়, তার মিনিংটা হবে এরকম আর কি। তারপরে দ্য মনুমেন্ট ড্যাশ আওয়ার লেফট, এই যে এটাও টু, এই টু মানে হচ্ছে পাশে বা কাছাকাছি, তার মানে আমাদের বাম দিকের স্মৃতিসৌধটি
দ্য মনুমেন্ট টু আওয়ার লেফট, মানে আমাদের বাম দিকের মনুমেন্ট বা স্মৃতিসৌধটি ইজ এ পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা জনপ্রিয়, ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় একটা আকর্ষণীয় জায়গা। সো 25-এর আনসারটা হচ্ছে 2। দ্য মনুমেন্ট টু আওয়ার লেফট ইজ এ পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন, আনসারটা হচ্ছে 2। আনসারটা হচ্ছে 2। এরপর তাহলে 25 নাম্বার 24 নাম্বার ক্লিয়ার। 26 27 এই দুটো সলভ করলে 2 এর নিয়মটা শেষ হবে। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা নিয়ম। ক্রেডিট টু মানে হলো জমা করা, ক্রেডিট টু কোনো অ্যাকাউন্টে বা কোনো ব্যাংক অ্যাকাউন্টে কোনো কিছু জমা করা, সেক্ষেত্রে ক্রেডিট টু, ক্রেডিট সামথিং টু, নিয়মটা হচ্ছে ক্রেডিট সামথিং টু অ্যাকাউন্ট, ক্রেডিট সামথিং টু অ্যাকাউন্ট। 26-এর আনসারটা হচ্ছে 4 নাম্বার, ক্রেডিট টু। 27 হি পারসুয়েডেড মি টু টেক দ্য ডিসিশন, সে আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছিল। পারসুয়েডেড মানে অনুপ্রাণিত করা বা পিরাপিরি করা, দুইভাবে বলা যায়। তো অ্যান্সার হবে এখানে 2। টু টেক মানে নিতে, এখানে হলো তে বোঝাতে, ক্রিয়া প্লাস তে বোঝাতে আনসার হয়েছে টু টেক, ক্রিয়া প্লাস তে বোঝাতে আনসার হয়েছে টু টেক। এরপর এটা ছিল 2 এর ব্যবহার, 2 এর ব্যবহার শেষ। এখন আসেন আন্ডার আর আপ। আন্ডার আপ এখানেও ছোট করে একটু বলবো, কারণ বিস্তর ব্যবহারের জন্য আরো কয়েকটা নিয়ম আমাদের রয়ে গেছে সামনে, গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে সামনে। আন্ডার আর আপ খুব সহজ। আন্ডার মানে কোনো কিছুর নিচে বোঝাতে, আর আপ মানে সরাসরি কোনো কিছুর উপরে বোঝাতে, সোজা উপরে বোঝাতে। সোজা উপরে অর্থে বা খুব নিকটে অর্থে আপ বসে। দুটো মিনিং খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সোজা উপরে বোঝাতে আপ, আর একটা হচ্ছে খুব নিকটে বোঝাতে আপ। অন্যদিকে আন্ডার কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার, কোনো কিছু নির্দিষ্ট অবস্থার মধ্য দিয়ে ঘটা, কোনো নির্দিষ্ট অবস্থার মধ্য দিয়ে ঘটা বোঝাতে আমরা প্রিপোজিশন হিসাবে আন্ডার ব্যবহার করতে পারি। কোনো কিছুর বা কোনো অবস্থার মধ্যে দিয়ে ঘটা বোঝাতে আন্ডার ব্যবহার করতে পারি। সো এইগুলোও খুব একটা স্পেসিফিক আসে না পরীক্ষা, তারপরও আমরা শেষ করব, কারণ আলোচনা তো রাখতেই হবে, কারণ বেসিক টু অ্যাডভান্সের ক্লাস। 28 এ ফেয়ার লিটিল গার্ল স্যাট ড্যাশ এ ট্রি, বলেন কি হবে আনসার? 28 29 বলেন। এ ফেয়ার লিটিল গার্ল একটি সুন্দর ছোট্ট বালিকা স্যাট ড্যাশ এ ট্রি, কি হবে 28 নাম্বার? বি নাম্বার, আন্ডার এ ট্রি। 29 বি কেয়ারফুল হোয়েন ড্রাইভিং অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, সেখানে কি হবে? আন্ডার দ্য অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন, মানে হচ্ছে যখন এটা অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল বোঝাবে, প্রতিকূল আবহাওয়া অবস্থার ক্ষেত্রে বা প্রতিকূল আবহাওয়ার অবস্থার অধীনে, আবহাওয়ার অবস্থার মধ্যে, তখন আন্ডার ব্যবহার করতে হবে, সতর্কপূর্ণভাবে গাড়ি চালাবে, এটা বোঝানো হচ্ছে। এরপর 30 নাম্বার প্লিজ ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স, এই স্টেয়ার্স মানে হলো সিঁড়ি, স্টেয়ার্সের বাংলাটা মনে রাখবেন, স্টেয়ার্স মানে হলো সিঁড়ি। প্লিজ ওয়াক আপ দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে সোজা উপরে ওঠো, সিঁড়ি দিয়ে সোজা উপরে ওঠো। 30 নাম্বার প্লিজ ওয়াক আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে সোজা উপরে ওঠো। এই ছিল হচ্ছে আপ এবং আন্ডারের ব্যবহার, আপ এবং আন্ডারের ব্যবহার। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝছেন কিনা? আমরা আর 5 মিনিট পর হয়তো বিরতি দিব, আরেকটা রুলস শেষ করে, 5 মিনিটের বিরতি দেব। এখন যে পয়েন্টটা আনছি এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদেরকে সাধারণত কেউ পড়াবে না এবং কোনো বইতেও আপনারা পাবেন না। সো রুলসটার নাম হলো প্রেয়ার প্রিপোজিশন, প্রেয়ার প্রিপোজিশনের ব্যবহার। প্রেয়ার প্রিপোজিশন কি, প্রেয়ার প্রিপোজিশনের ব্যবহার, এটা নিয়ে আলোচনা করব। ওকে, আব্দুল্লাহ আল বাশার অলরেডি বলে দিয়েছেন যে এখানে অনেক প্রবলেম আছে পেয়ার প্রিপোজিশনে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম সলিউশন হবে, তবে এখানে খুব এখন পর্যন্ত আলোচনাটা অ্যাডভান্স লার্নিংয়ের মধ্যে আছে।
প্রেয়ার প্রিপোজিশনে ভবিষ্যতে আবার যখন কোনো কোর্স আসবে তখন এখানে আরও আসতে পারে সুপার অ্যাডভান্স। সো আজকে আমরা শুধু অ্যাডভান্স পার্টটা দেখব। প্রেয়ার প্রিপোজিশন কি জিনিস? পেয়ার মানে জোড়া, জোড়া বা যুগল, জোড়া বা যুগল। এখান থেকে বোঝা যায় যে যখন দুটো প্রিপোজিশন জোড়া আকারে একটার সাথে লিঙ্ক হয়ে আরেকটা বসবে, অর্থাৎ দুটো প্রিপোজিশন বসবে যেখানে যারা জোড়া আকারে থাকবে, এই জোড়াটা হলো একটা ছাড়া আরেকটা অর্থ দিতে পারবে না, এরকম একটা ব্যাপার। সো কোনো ঘটনার ক্ষেত্রে দুটো প্রিপোজিশন যখন একসাথে একটা সেন্টেন্সে ব্যবহার করতে হয়, এই ব্যাপারটার নামই হচ্ছে প্রেয়ার প্রিপোজিশন। সো এরকম প্রেয়ার প্রিপোজিশনের কয়েকটা বিষয় আমরা একটু দেখে নিই। আসেন, সাউন্ড আসলেই কম। আচ্ছা দেখেন, এরপর আসেন প্রেয়ার প্রিপোজিশনগুলো কি কি আছে। বলছি অর্থের সমন্বয় করতে দুটি প্রিপোজিশন যখন একসাথে বসবে সেগুলোকে পেয়ার প্রিপোজিশন বলবে। এমন যেমন ইন এবং উইথ একসাথে কখন বসতে পারে, ইন এবং উইথ, ভালো করে খেয়াল করেন। লিভ ইন হারমোনি উইথ সামবডি, লিভ ইন হারমোনি উইথ সামবডি, লিভ ইন হারমোনি উইথ সামবডি। দেখেন এখানে দুটো প্রিপোজিশন একসাথে আছে, দুটো কি কি, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে উইথ, ইন আর হলো উইথ। এখন এই দুটো প্রিপোজিশন একসাথে ব্যবহার হয়েছে, ইন আর হলো উইথ, দুটো প্রিপোজিশন ইন আর উইথ, তার মানে ইন হারমোনি উইথ, এটা এক প্রকার ফ্রেজের মধ্যে পড়ে। তো এই ফ্রেজটাকেই আমরা আবার দুটো প্রিপোজিশনকে একসাথে নিয়ে এনে বোঝানোর চেষ্টা করেছি আর কি। আচ্ছা তাহলে এখানে দেখেন লিভ ইন হারমোনি উইথ সামবডি, লিভ ইন হারমোনি উইথ সামবডি, আনসারটা হচ্ছে ইন ডট ডট উইথ, ইন ডট ডট উইথ। ওকে, এরপর আসি আরেকটা দেখেন, এক স্থান বা সময় বা মানুষ হতে অন্য স্থান সময় বা মানুষ বোঝাতে ফ্রম ডট ডট টু বসে, ফ্রম ডট ডট টু। আচ্ছা দেখেন তারপরে এক স্থান বা সময় বা মানুষ হতে অন্য স্থান সময় বা মানুষ বোঝাতে ফ্রম ডট ডট টু বসে, ফ্রম ডট ডট টু বসে। যেমন অপিনিয়ন মানে মতামত, ভ্যারিস মানে হলো ভ্যারি করে বা পার্থক্য করে, ফ্রম ম্যান টু ম্যান মানে একজন মানুষ থেকে অন্য মানুষে, অপিনিয়ন বা মতামত ভ্যারি করে একজন মানুষ থেকে অন্য মানুষে। সো এইখানে দেখেন এই যে এক হতে অন্য, সো এই পেয়ার প্রিপোজিশন আর কিছু না, পেয়ার প্রিপোজিশন হলো অর্থটাকে বুঝতে হবে। আর বেশ কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে যেগুলো আপনারা এই বইয়ের মধ্যে পাবেন, ওই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অধ্যায়ের ওই পেয়ার প্রিপোজিশন যুক্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো মুখস্থ রাখতে হবে। সো এইটার ক্ষেত্রে স্পেসিফিক রুলস বলা যায় না, তারপরও কিছু নিয়ম আছে, যেমন এই যে এক স্থান থেকে অন্য স্থান, এক সময় থেকে অন্য স্থান, অন্য সময়, এক মানুষ থেকে অন্য মানুষ, যেমন রহিম থেকে করিম, ঢাকা থেকে রাজশাহী, যশোর থেকে খুলনা, এরকম এক স্থান থেকে অন্য স্থান, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব যে ফ্রম ডট ডট টু, এরকম হলে আমরা ব্যবহার করব ফ্রম ডট ডট টু, ফ্রম ডট ডট টু। আচ্ছা এইটা ক্লিয়ার? প্রেয়ার প্রিপোজিশনের এই পার্টটা ক্লিয়ার কিনা স্ক্রিনশট দিয়ে নেন, একবার একটু নিজেরা পড়েন। মাহমুদা ইয়াসমিন, শব্দের জন্য আমার কথা কম, এখন ঠিক আছে মনে হয়? দেখেন এরপর পরেরটা দেখি, এরূপ আরও আছে, যেমন বিনিময় বোঝাতে আমরা পাবো হলো উইথ ডট ডট ফর, বিনিময় বোঝাতে একটার সাথে আরেকটার বিনিময়, যেমন কি এক্সচেঞ্জ, বিনিময় করো উইথ এ পেন ফর এ ক্যামেরা, তার মানে ক্যামেরার সাথে একটা কলমের বিনিময় করো, একটার সাথে আরেকটার বিনিময় বোঝাতে, সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জের সাথে উইথ ডট ডট ফর ইউজ করব, এক্সচেঞ্জের সাথে আমরা ব্যবহার করব উইথ ডট ডট ফর, উইথ ডট ডট ফর। আচ্ছা আরেকটা দেখেন, দিন এনে দিন খাওয়া বোঝাতে, দিন এনে দিন খাওয়া বোঝাতে লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ, লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ মানে দিন এনে দিন খাওয়া, এই লাইফ মানে বাঁচা, ফ্রম হ্যান্ড টু মাউথ এটা একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যার মানে হলো দিন এনে দিন খাওয়া, দিন এনে দিন খাওয়া। সো এই ছিল পেয়ার প্রিপোজিশনের অল্প কয়েকটা ব্যবহার, সামনে হয়তো আমরা আরও অনেকগুলো বিষয় অ্যাড করব, আস্তে আস্তে এটা বইতে অ্যাড চলতেছে, এখন পর্যন্ত এতটুকুই অ্যাডিং আসিল। সো আমরা এটুকু জানিয়ে দিলাম, এখন একটু পড়ে নেই। এইবার দেখেন 31-32 সলভ করেন। সোমাইয়া আক্তার, খাতায় লিখছি, ফাইন। যারা খাতায় লেখার অভ্যাস আছে তারা সারা জীবন এখান থেকে গেইন করতে পারবেন বেশি, আর যারা অলস তাদের হিসাব আলাদা।
এখন বেশিরভাগই অলস হয়ে গেছে, সবাই বলে লিঙ্কগুলো দেন, রেখে দেই। এবার লিঙ্ক রেখে দিলে সেটা বেশিরভাগ দেখা হয় না, কিন্তু খাতায় এই জিনিসগুলো লিখে রাখলে বা বইটা সাথে থাকলে অনেক উপকার হবে। সো 31 কী হবে অ্যান্সার? 31। এই আপনারা কিন্তু লাইভ মাঝে মধ্যে রিফ্রেশ দিবেন, দেখবেন লাইভের উপরে এই কর্নারে লাইভ কথাটা যদি লাল থাকে তাহলে বুঝবেন যে আপনি সরাসরি আমার সাথে সাথে আছেন। আর অন্যথায় অনেকে লাইভের পিছনে থেকে কমেন্ট করে, যেমন এই মুহূর্তে একজন কমেন্ট করছে, তাসনিম 18 নম্বরে কমেন্ট করছে, তার মানে সে এখন অনেক পিছনে পড়ে আছে, তার উচিত ক্লাসটা রিফ্রেশ দেওয়া, রিফ্রেশ দিলে আমার সাথে সাথে যেতে পারবে। তো যাই হোক, 31 নাম্বার অপিনিয়ন ভ্যারিস, কী হবে এটা আনসার? 31 নাম্বার এই যে ফ্রম ডট ডট টু, একজন মানুষ হতে আরেকজন, তার মানে ফ্রম ম্যান টু ম্যান, ফ্রম ম্যান টু ম্যান, মতামত বা পার্থক্য করে বা আলাদা হতে পারে মানুষের থেকে মানুষ। মেনি পিপুল অফ আওয়ার কান্ট্রি লিভ ড্যাশ টু মাউথ, এই যে দেখেন প্রেয়ার প্রিপোজিশনের এক অংশ টু দেওয়া আছে, আরেক অংশ কী হবে? লিভ, বেঁচে থাকে। তারপরে কি হবে দেখি, আপনারা বের করেন, তাড়াতাড়ি বলেন। 32 নাম্বারটা কী হবে? 32 রুহানা বলছেন 32-এর সি কারেক্ট। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তার মানে হাত থেকে মুখ, মানে আজকে যা ইনকাম হলো আজকেই তা খাওয়া, তার মানে দিন এনে দিন খাওয়া, এটাকেই বলা হয় লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। আনসার হচ্ছে সি নাম্বার। এই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো কীভাবে টিপস দিয়ে মনে রাখা যায় সেটাও কিন্তু আমাদের এই এক্সপার্ট ইংলিশে টিপস অ্যান্ড ট্রিক্সে উল্লেখ আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পার্টে। এরপর আসেন 33-34। আরেকবার একটু বলছি, ক্লাসটা শেয়ার করেন। এই যে এই বইটা গিফট পাবেন, যার যত বেশি শেয়ার এবং যত বেশি কমেন্টস, মানে এঙ্গেজমেন্ট বেশি হবে আমাদের এই লাইভের সাথে, সে পাবে, সেরকম 2 জন পাবে এরকম 2টা বই, লিটারেচার বই, সম্পূর্ণ ফ্রি, কুরিয়ার চার্জ দিয়ে তুলে নেবেন। 33-34 বলেন। তেত্রিশ এবং 34 প্রেয়ার প্রিপোজিশনের অন্য 2টা ব্যবহার। 33 নাম্বার হি এক্সচেঞ্জ ড্যাশ হিম হিজ গ্রামোফোন ড্যাশ এ ক্যামেরা, তার মানে একটা ক্যামেরার সাথে গ্রামোফোনকে এক্সচেঞ্জ করেছে। সো একটার সাথে আরেকটা এক্সচেঞ্জ বোঝাতে উইথ ডট ডট ফর বসে, তার মানে আপনাকে এটা মুখস্থ করতে হবে সরাসরি, যে বিনিময় বোঝাতে উইথ ডট ডট, বিনিময় বোঝাতে কী হবে? উইথ ডট ডট ফর, উইথ ডট ডট ফর, মানে 33-এর আনসারটা হচ্ছে 1 নম্বর, উইথ ডট ডট ফর, উইথ ডট ডট ফর। 33 নাম্বার, 33-এর 1 উইথ ডট ডট ফর। এরপর 34 নাম্বার উই শুড লিভ ড্যাশ হারমোনি ড্যাশ আদার্স। 34 নাম্বার উই শুড লিভ ড্যাশ হারমোনি ড্যাশ আদার্স। সো এখানে এই যে তার মানে হলো একসাথে বসবাস করা বা একত্রিত হয়ে বসবাস করা, যেটাকে বলা হয়, যে ফ্রেজটার নাম হলো মিলেমিশে বসবাস করা। সো এই লিভ ভার্বের সাথে পেয়ার প্রিপোজিশনটা কি? তাহলে লিভ ভার্বের সাথে হচ্ছে লিভ ইন হারমোনি উইথ আদার্স, আনসার হচ্ছে এ নাম্বার, লিভ ইন হারমোনি উইথ আদার্স। আনসারটা হবে লিভ ইন হারমোনি উইথ আদার্স, তার মানে উই শুড লিভ ইন হারমোনি উইথ আদার্স। 34-এর আনসারটা হচ্ছে 1 নাম্বার, 34-এর আনসার 1। তাহলে আমরা এই পেয়ার প্রিপোজিশন সম্পর্কে উদাহরণ শেষ। আমরা একটু পেয়ার প্রিপোজিশনের মূল জায়গাটা আরেকটু ঘুরে দিয়ে আসি, এইখান থেকে আরেকবার একটু দেখে নেন, যাদের প্রয়োজন স্ক্রিনশট রাখতে পারেন। WH ওয়ার্ড দ্বারা বাক্যের শেষে প্রিপোজিশনের ব্যবহার। সো এই রুলসটা নিয়ে এখন কথা বলবো, WH ওয়ার্ড দ্বারা প্রিপোজিশন। সো দেখেন কোনো সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ডের সাথে অর্থের মিলবন্ধনের জন্য প্রিপোজিশনের ব্যবহার হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা কিভাবে নিব, এই নিয়মটা নিয়ে এখন কথা বলবো। তাহলে রুলসটা হচ্ছে WH ওয়ার্ড দ্বারা বাক্যের শেষে প্রিপোজিশনের ব্যবহার, WH ওয়ার্ড দ্বারা বাক্যের শেষে প্রিপোজিশনের ব্যবহার, WH ওয়ার্ড দ্বারা শুরু বাক্যের শেষে প্রিপোজিশনের ব্যবহার। এখন নিয়মটা বা স্ট্রাকচারটা হলো এরকম, WH ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে, প্লাস ডট 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 ডট, সেন্টেন্সটা যখন শেষ হবে এইখানে শূন্যস্থান দিবে। সো এই পজিশনটাতে আপনাকে প্রিপোজিশন ইউজ করতে হবে। সো এইটা নির্ভর করবে WH এর সাথে অর্থগত ব্যাপারটা। সো এখানে কিন্তু এত সহজ করে ভাবলে হবে না, একটু জটিল আছে যে অর্থগত ব্যাপারটা কিভাবে আসতে পারে। সো আসুন একটু দেখি।
চশমা কোন দিলাম বাইরে মনে হয়। আচ্ছা দেখেন আমরা একটু রুলসটা পড়েন এখানে একটু পড়েন। বলছি কোনো বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বিষয় বোঝালে অ্যাবাউট, ছোট স্থান বা সময় বোঝালে অ্যাট, বড় স্থান বা সময় বোঝালে ইন, র বা এর বোঝালে অফ, জন্যে বোঝালে ফর, কে বা কার সাথে বোঝাতে টু বসে। এখন এইগুলো সাধারণত দেখেন এইগুলো কিন্তু সাধারণত আপনাদের জন্য অন্যান্য প্রিপোজিশনের যে ব্যবহার সেটাই সেম, বাট ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে অর্থের মিল করার জন্য আমাকে অতিরিক্ত প্রিপোজিশন নিতে হয় ডাব্লিউএইচ এর সাথে কিংবা সেন্টেন্সের শেষে। সো আমরা উদাহরণ দিয়ে জিনিসগুলো আরও বোঝাবো। এর মধ্যে বিএম জাহাঙ্গীর আলম বলেছেন এখন আসলাম স্যার এই ক্লাসগুলো রেকর্ড কোথায় থাকবে? এটা আমাদের যে পেইড ব্যাচের ক্লাস অর্থাৎ আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সের পেইড কোর্সের প্রাইভেট গ্রুপ আছে, ওখানে রেকর্ড থাকবে। আপনি যদি ওই ব্যাচের হন তাহলে ওখানে পাবেন। আর ফ্রি যারা তারা তো আর রেকর্ড পাচ্ছেন না, তারা জাস্ট এই পেজেই এই 2-1টা ফ্রি ক্লাস পাবেন। তো যারা এখনও আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি না, যেটা সকল চাকরি পরীক্ষার জন্য প্রযোজ্য, তারা চাইলে দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন। ওটা চক্রাকারের ব্যাচ, আপনি যে কোনো সময় যুক্ত হতে পারেন। আর যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন আপনারাও ফ্রেন্ডদেরকে যুক্ত করতে পারেন, কারণ এটা চক্রাকারে ব্যাচ, সে যখন শুরু করবে তখন থেকে 36টা ক্লাস পাবে। এবার আসেন, তাহলে আমরা এটুকু বুঝে নিলাম। এখন আমরা এটাকে এক্সাম্পলস দিয়ে জিনিসটাকে সাজিয়ে বোঝাই। 35 নাম্বার বলছে হুইচ রেস্টুরেন্ট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখন দেখেন বলছে কোন রেস্টুরেন্টে তুমি খেতে চাও। এখন দেখেন এই পজিশনে শূন্যস্থান ব্যবহার করতে দিয়েছে। সো এটা আমরা কিভাবে সলভ করব, ভালো করে দেখেন আমি আনসারটা কিভাবে করতে পারি এবং কিভাবে এখানে প্রিপোজিশনটা ইউজ হবে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সোজা কথায় বলতে পারি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশন নিব, এটা আপনাকে একটা বাংলা করতে হবে। ট্রিক্সটা হলো এরকম, বাংলা করতে হবে। আপনি এটা বাংলা করা বলছি, উত্তর করতে পারেন, এরকম উত্তর করতে পারেন যে আই ওয়ান্ট টু ইট ড্যাশ রেস্টুরেন্ট। এইবার দেখেন আপনি দেখেন এখানে একটা রেস্টুরেন্টের নাম দিলেন যে অ্যাট আলাক্সা বা অ্যাট রূপালী বা যে কোনো একটা রেস্টুরেন্টের নাম দিলেন। এখন দেখেন এখানে ইটের পরে আপনি উত্তরের জায়গাতে কোনো একটা রেস্টুরেন্টের নামের আগে কোন প্রিপোজিশনটা ব্যবহার শিখেছেন, যেটা আমরা গত ক্লাসে শিখিয়েছি। রেস্টুরেন্টের স্পেসিফিক নাম যদি আপনি বলতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হলো অ্যাট প্রিপোজিশন। অ্যাট, এই যে একজন উত্তর করে ফেলেছেন অলরেডি। তার মানে আমরা যেহেতু এখানে অ্যাট ব্যবহার করতাম, সেমভাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে হুইচের সাথে মিল রেখে এখানে আবার হবে অ্যাট। তার মানে সেন্টেন্সটা কিন্তু অনেক সময় এখানেও শূন্যস্থান দিলে বাক্যটা শুরু হইতো অ্যাট হুইচ দিয়ে। কি দিয়ে? অ্যাট হুইচ। অ্যাট হুইচ রেস্টুরেন্ট, তুমি কোন রেস্টুরেন্টে, ঠিক আছে? অ্যাট হুইচ রেস্টুরেন্ট, তুমি কোন রেস্টুরেন্টে ডু ইউ ওয়ান্ট টু ইট, খেতে চাও। তার মানে এই যে অ্যাট কথাটা প্রিপোজিশন আসলো, এটা ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে ম্যাচ করে আসলো। সো এই হুইচ শব্দটা আপনাকে যে নাউনটার আগমন ঘটবে সেই নাউনের আগে আপনি কি বসাতেন এর সাথে মিল রেখেই আমাকে প্রিপোজিশনটা বসাতে হবে। তার মানে আপনি বলছেন যে আপনি এখানে বললেন যে রূপালী রেস্টুরেন্ট, তার মানে এখানে আপনি এই রূপালী রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টের নাম। সো এই নামটার আগে আপনি যেহেতু অ্যাট বসাতেন, সেমভাবে এখানে এই সেন্টেন্সের শেষে বসবে অ্যাট, কারণ হুইচের অর্থ যা তার সামনে বসিয়েছি অ্যাট, মানে হুইচের আনসার যা। কোন রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হলো রূপালী রেস্টুরেন্ট। সো আমরা আনসার করতাম আই ওয়ান্ট টু ইট অ্যাট রূপালী রেস্টুরেন্ট। একটা ভালো করে বুঝেন, তাহলে বাকিগুলো আপনার জন্য বোঝা সহজ হবে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হলে ওই সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএইচ এর আগেও শূন্যস্থান দিতে পারে, ডাব্লিউএইচ এর সেন্টেন্সের একদম লাস্টে শূন্যস্থান দিতে পারে। এবং এটার প্রিপোজিশন বসাবো, মনে মনে আপনি একটা উত্তর সেট আপ করে নেবেন, দেখবেন সহজে পাওয়া যাচ্ছে। তাও না বুঝলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কিসের জন্য বসছে ওই ওয়ার্ডটা আনলেই বুঝতে পারবেন। নেক্সট 36 দিয়ে বোঝাই। হোয়ার হ্যাজ দিস লেটার কাম। 36, হোয়ার হ্যাজ দিস লেটার কাম। এবার আপনারা বলার চেষ্টা করেন যে এই চিঠিটি কোথা থেকে আসে বা আসছে, কোথা থেকে এসেছে। সো এটার আনসার হবে ফ্রম। এক বাক্যে ফ্রম। কেন, কিভাবে বুঝলেন যে ফ্রম? সো আপনি যদি এটাকে চেঞ্জ করে বলেন যে দিস লেটার হ্যাজ কাম ড্যাশ ঢাকা, কথার কথা আপনি হলো আনসার করলেন। এই হোয়ারের আনসারটা এখানে কি দাঁড়ালো?
হোয়ারের উত্তরটা হলো ঢাকা। এখন এই ঢাকা, হোয়ার আর ঢাকা একই কথা, তাই না? প্রশ্নবোধক বাক্যের হোয়ার আর এই বাক্যের ঢাকা একই কথা। সো আপনি এখানে আনসার করতেন কি, হতে থেকেছে ফ্রম, ফ্রম আনসার করতেন। সো আনসারটা হচ্ছে ফ্রম। সো প্রশ্নটা দুইভাবেই হতে পারে, এখানেও ফ্রম চাইতে পারে, মানে ফ্রম হোয়ার দিয়ে শুরু করলে হবে, আবার বাক্যের শেষে ফ্রম ব্যবহার করলেও হবে। দুটো নিয়মেই কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রিপোজিশন ব্যবহার করা সম্ভব। খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম চলছে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশনের ব্যবহার, যা আপনাকে অন্য কেউ শেখাবে না। এটা শুধুমাত্র এক্সপার্ট ইংলিশ বইতে আলাদা রুলস করে দেওয়া আছে এই বইটাতে। সো বইটা যার কাছে না থাকবে সে কপাল পোড়া সে। ক্লাসটা শেয়ার করে দিবেন তাড়াতাড়ি। 37 38 বলেন কি হবে? 37 38 বলেন। 37 এবং 38 নাম্বার। সাঁত্রিশ নাম্বার, হু আর ইউ টকিং ড্যাশ, কে তোমাকে বলছে। হু আর ইউ টকিং ড্যাশ, কে তোমাকে বলছে, বলেন কি হবে অ্যান্সার? 37 কে তোমাকে বলেছে, এই যে হু, হু আর ইউ টকিং টু, আনসার কি হবে? 37 নাম্বারটা। 37 কি আপনারা উইথ দিলেন কোনটা? এর আগের সবাই উইথ কোনটা দিচ্ছেন? এটা 37 না। হু আর ইউ টকিং, কে তোমাকে বলেছে। যদি এরকম মিনিং হয় তাহলে আনসার হবে টু, টকিং টু, মানে কে তোমাকে বলেছে। কিন্তু এখানে যদি কোনোভাবে হু এর জায়গায় হোম থাকতো তাহলে একটা বিষয় ছিল। আমার মনে হয় প্রশ্নটায় হোম থাকলে ভালো হতো, তাই না? সোমাইয়া বইটা কিভাবে পাবেন? ক্লাস শেষে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করবেন। সোমাইয়া, হু আর ইউ টকিং, এখানে আনসার, যদি এখানে হু এর জায়গায় হোম থাকতো তাহলে হলো আনসার হতো উইথ। হোম থাকলে আপনি উইথ করতেন না, হোম থাকলেও তো টু হইতো, যে আই এম টকিং টু সামওয়ান, টকিং টু সামওয়ান। হোম থাকলেও টু হতো, একই একই, হু অথবা হোম থাকলে টু হতো, আনসার টু। 38, টেক নো নোটিস। 38, টেক নো নোটিস ড্যাশ হোয়াট হি সেইজ, সে যা বলে তার কথায় মনোযোগ দিও। এখানে আনসার কি হবে? 37 38, টেক নো নোটিস ড্যাশ হোয়াট হি সেইজ, আনসারটা হবে এই যে টেক নো নোটিস অফ হোয়াট, আনসার হবে সে যার কথা বলে। এখানে হোয়াট মানে কি বা যা, সে কি বা যার সাথে র বা এর বিভক্তি আনার জন্য আমরা আনসার করব অফ আনসার করব। 38 আমার টেক নো নোটিস, সে যা বলে তার কথার মনোযোগ দিও না। টেক নো নোটিস, মনোযোগ দিও না। অফ হোয়াট হি সেইজ, সে যা কিছু বলে বা তার যা কথা। ক্লিয়ার? অফ হোয়াট, আনসার হবে এ নাম্বার। একটু এক্সেপশনাল জিনিসগুলোকে আপনাকে বারবার রিডিং করলে ব্রেনের মধ্যে অটো রুলসগুলো কাজ করবে, প্র্যাকটিস না করলে রুলস কাজ করবে না। 39 40, হোয়াট ইজ ঢাকা ফেমাস। আরেকটা হলো দ্য কাস্টমার গেটস হোয়াট হি পেইস, বলেন। 39 40 উত্তর করেন। আমি একটু অপেক্ষা করি, দেখি আপনাদের উত্তরের আশা করি। উনচল্লিশ 40, হোয়াট ইজ ঢাকা ফেমাস ড্যাশ, হোয়াট ইজ ঢাকা ফেমাস, দ্রুত আনসার করেন। ক্লাস চলবে আরো 10-15 মিনিট, ক্লাসগুলো শেয়ার করে দেন। হোয়াট ইজ ঢাকা ফেমাস, এখানে আনসার হবে ফর, মানে ঢাকা কি কারণে বিখ্যাত। সো এইটা আপনি প্রশ্নটার বাংলাটাই হচ্ছে এরকম, ঢাকা কি জন্য বিখ্যাত। তার মানে এটা প্রশ্নটা কিন্তু এইভাবেও শুরু হতে পারে, ফর হোয়াট দিয়েও শুরু হতে পারে। ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এভাবেও হতে পারে। 39-এর আনসারটা হবে ফর আইসান জামাল, ফারিয়া তাসনিম, মিতু সরকার, বুঝতেছেন তো? 39-এর আনসার হবে বি। 40, হোয়াট হি পেস ফর, এটা হবে ফর, মানে সে যার জন্য পে করে বা টাকা প্রদান করে, সে যার জন্য টাকা পে করে বা প্রদান করে, সে যার জন্য টাকা পে করে বা প্রদান করে। এটা কি হবে? 39-এর আনসার হচ্ছে ফর, 40-এর আনসারও ফর, মানে সি, 40-এর সি।
আয়েশা সিদ্দিকা 40-এর সি রাইট। অর্থগত বিষয়টা দেখেন যে ফর হোয়াট হি পেইস অথবা হি পেইস ফর, মানে যার জন্য সে কোনো কিছু প্রদান করে। তাহলে একই হট এখানেও আছে এখানেও আছে, এই দুটোর ক্ষেত্রে ফর বসলো। কোনো কোনো জায়গায় হটের সাথে অ্যাবাউট বসবে, কোনো কোনো জায়গায় হটের সাথে ইট বসবে, অ্যাট বসবে। এটা নির্ভর করবে বাক্যের অর্থের উপরে। এবং এই রুলসের লাস্ট প্রশ্ন, ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশন, এটা কিন্তু অ্যাডভান্স রুলস পড়ালাম আপনাদেরকে। বেসিক টু অ্যাডভান্স কোর্সে এই ক্লাসগুলো পাবেন, কিন্তু অন্য কোথায়ও পাবেন না। আবারও হোয়াট ইজ দিনাজপুর ফেমাস, এটা তো একটা ঢাকা দিয়ে দেখলাম, সো এটা হলো দিনাজপুর দিয়ে বলেন হোয়াট ইজ দিনাজপুর ফেমাস, সেম প্রশ্ন। ফর আনসার হবে সি, মানে দিনাজপুর কি জন্যে বা কি কারণে বিখ্যাত, জন্যে বা কারণে বোঝাতে 41-এর আনসার সি, জন্যে বা কারণে বোঝাতে 41-এর আনসার সি। এই ছিল হচ্ছে আপনাদের সাথে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে প্রিপোজিশনের ইউজেস নিয়ে আলোচনা। এ পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই? একচল্লিশের সি সময় আনসার করেছেন, কারেক্ট। এরপর আসি, তাহলে এই রুলসটা এই পর্যন্তই শেষ করছি। সো এই রুলস সংক্রান্ত আরও অনেক এমসিকিউ আছে, সেগুলো প্র্যাকটিস করতে চাইলে আপনারা এই এক্সপার্ট ইংলিশের আশ্রয় নেবেন, অথবা আমরা ক্লাস শেষে পেইড বেসের গ্রুপে আপনাদেরকে লেকচার শিট দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। নেক্সটের দিন পরীক্ষা আছে, পরীক্ষা যুক্ত থাকবেন। প্রিপোজিশন থেকে এমন কোনো পরীক্ষা নাই যেখানে কোশ্চেন হয় না। সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আসি, বিভক্তির ন্যায় অর্থ প্রদানে প্রিপোজিশনের ব্যবহার। এখন দেখব আমরা বিভক্তির ক্ষেত্রে প্রিপোজিশনটা কিভাবে ইউজ হয়, মানে একটা বাক্যের ক্ষেত্রে বিভক্তি ব্যবহারের ক্ষেত্রে কীভাবে প্রিপোজিশন হয় সেটা একটু দেখব। এটা আপনাদেরকে একটু পড়তে হবে, যেটা আপনারা অনেকেই জানেন, তারপরে এক নজরে কিছু বলে যাচ্ছি যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। কোনো বাংলা শব্দের সাথে যদি প্রথমা বা শূন্য বিভক্তি বা বিভক্তি না থাকে, সেক্ষেত্রে প্রিপোজিশন বসবে না। এটা হলো প্রথম কথা, এটা হলো প্রিপোজিশন জেনার বেসিক রুলসের একটা বিষয়। বাংলা শব্দ, যেমন আপনি বললেন কান্ট্রি মানে দেশ, আপনি বললেন কথার কথা বললেন হচ্ছে পেন, পেন মানে কলম, তার মানে কলম, কথাটা কলমই থাকলো। আপনি এর সাথে কোনো বিভক্তি নাই, কলমের, কলমকে, হ্যাঁ কলমের জন্য, এরকম কোনো বিভক্তি নাই। তো এটা হচ্ছে আপনার বিভক্তিহীন একটা শব্দ, বা যেটাকে বলা হয় প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি বা বিভক্তি নাই। ভালো করে এই নিয়মটা বুঝতে হবে, খুবই আর্জেন্ট নিয়ম, এটা খুবই আর্জেন্ট নিয়ম। সো এখানে পেন বা কলম। তো এখন আসেন, তাহলে আমরা বিভক্তি না থাকলে এর সামনে কোনো প্রিপোজিশন ইউজ হচ্ছে না, ভালো কথা। পরেরটা বলছে, এই নিয়মটা পড়েন, চাচা, যেমন আঙ্কেল মানে চাচা, মার্কেট মানে বাজার, এগুলো বিভক্তি নাই। এখন রুলস 1, বাংলা শব্দের সাথে দ্বিতীয় বিভক্তি কে রে প্রতি দিকে, কে রে প্রতি দিকে যদি বোঝায়, তাহলে আপনি কি বসাবেন? কে রে প্রতি দিকে। এখন আপনি যদি এই শব্দটা আঙ্কেল বললেন চাচা, আঙ্কেলের বাংলা হলো চাচা। আপনি বললেন চাচা কে, চাচার সাথে কে বিভক্তি যোগ করলেন, বাংলায় বিভক্তিটা থাকে পরে, ইংরেজিতে সেই শব্দটা আসে আগে। তার মানে টু আঙ্কেল, চাচা কে, বুঝাতে পারছি? তার মানে শব্দের সাথে যদি কে রে, এই যে দ্বিতীয় বিভক্তি থাকে কে রে প্রতি দিকে, তাহলে আপনি ওই শব্দটার সামনে ব্যবহার করবেন টু। তার মানে চাচার কাছে, টু আঙ্কেল, চাচার কাছে টু আঙ্কেল, চাচাকে টু চাচা, চাচার জন্য তাহলে ব্যবহার করবেন কি ফর আঙ্কেল, ফর আঙ্কেল, চাচার জন্য ব্যবহার হবে ফর আঙ্কেল। এখানে একটা ম্যাজিক ব্যাপার আছে, খুবই গুরুত্বপূর্ণ এই রুলসটা। এখানে আসেন, আমি যদি বলি চাচার জন্য, ভালো করে বুঝেন, এখন চাচার জন্য মানে আঙ্কেলের জন্য বা কাকার জন্য। এখন এইখানে র বা এর আছে, আবার জন্য আছে, ফর দিলে দুটুকের কাজ একসাথে করবে। র জন্য, র জন্য কথাটা মানে হলো ফর আঙ্কেল, চাচার জন্য। তার মানে অনেকেই বলবেন যে চাচার জন্য, তা না, এই ফর দেওয়ার মানে ফরের সাথে একইভাবে র বিভক্তিটা চলে আসে। সো র বিভক্তির জন্য এই সমস্ত ক্ষেত্রে আলাদা করে আবার অফ প্রিপোজিশন আনার প্রয়োজন নেই, অফ প্রিপোজিশন আনার প্রয়োজন নেই। যখন অন্য প্রিপোজিশন আসলে অটোমেটিক র এর কাজ চলে আসে। তার মানে চাচার জন্য, হ্যাঁ এই যে চাচার জন্য, এবার র আছে জন্য আছে, একই সাথে ফর দিয়ে দুটোর কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই জিনিসটা। আচ্ছা তারপরে আসি, তারপরে 2 নম্বর নিয়মটা,
2 নম্বর, বাংলা শব্দের সাথে তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক থাকলে আমরা প্রিপোজিশন নেই বাই বা উইথ, যেটা আমরা বাই উইথের নিয়মে বলে আসছি। তাহলে আমরা যদি বললাম চাচার দ্বারা, কি ব্যবহার করবেন? বাই আঙ্কেল। চাচার সাথে, চাচা কর্তৃক, আপনি কি ব্যবহার করবেন? বাই আঙ্কেল। ক্লিয়ার? এই তো দ্বারা দিয়া কর্তৃক বোঝাতে আমরা বাই অথবা উইথ ব্যবহার করতে পারি। বস্তু দ্বারা বোঝালে উইথ। হ্যাঁ, কলম দিয়ে তখন ইউজ করবেন উইথ পেন। কলম দিয়ে, তার মানে কোনো বাংলা শব্দের শেষে বিভক্তিটা থাকবে। বাংলার ক্ষেত্রে বিভক্তি থাকে পরে, আর ইংরেজির ক্ষেত্রে প্রিপোজিশনটা বসে আগে। তার মানে আপনি যদি বলেন কলম দিয়ে, এখানে কি লিখবেন? উইথ পেন। দেখেন, এই দিয়ে কথাটা বাংলার শব্দের পরে গেছে আর ইংরেজি শব্দের আগে আসছে। এটাই হলো বিভক্তির ব্যবহারের ক্ষেত্রে প্রিপোজিশনের বিপরীত সম্পর্ক। ইংরেজির ক্ষেত্রে শব্দের আগে আর বাংলার ক্ষেত্রে শব্দের পরে থাকে। এই জন্য বাংলা ইংলিশ ট্রান্সলেশনের নিয়ম যখন পড়াই আমরা, ট্রান্সলেশনের কোর্স চলছে আমাদের, ট্রান্সলেশনের পেইড বেসে কিন্তু ভর্তি চলছে। 2000 টাকার কোর্স মাত্র 600 টাকায়। ওই পেইড বেসে কিন্তু আমরা এইভাবে ট্রান্সলেশনের বিষয়গুলো আরও ভেঙে ভেঙে বোঝাবো। দুর্দান্ত একটা কোর্স শুরু হতে যাচ্ছে আপনাদের সাথে। আচ্ছা, ওই কোর্সে যারা ভর্তি হতে চান তারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক দিন। এরপর আসেন পরেরটা, বাংলা শব্দ প্লাস র বা এর যদি থাকে, তার মানে চতুর্থ বিভক্তি যাকে বলি আমরা বাংলায়, সেক্ষেত্রে র বা এর বা জন্য নিমিত্তে বোঝাতে ফর, আর র বা এর বোঝাতে আমরা জানি অফ। হ্যাঁ, র বা এর বোঝাতে অফ, জন্য নিমিত্তে বোঝাতে ফর। জন্য বা নিমিত্তে বোঝাতে ফর, র বা এর বোঝাতে চতুর্থ বিভক্তি, মানে র বা এর বোঝাতে অফ, আর হলো জন্য নিমিত্তে বোঝাতে ফর। ফর কোনো কিছুর জন্যে, তার মানে ফর আঙ্কেল, এইভাবে বলতে পারেন, আঙ্কেলের জন্যে, এরকম। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা আর কয়টা বিভক্তি আছে সবগুলো একটু দেখে নিই। বিভক্তির ব্যবহারে কিভাবে প্রিপোজিশন হয়। বাংলা শব্দ প্লাস পঞ্চমী বিভক্তি যদি থাকে, বাংলা শব্দের পরে হতে থেকে চেয়ে, তখন আমরা ব্যবহার করব ফ্রম অথবা দেন। ফ্রম অথবা দেন। যেমন প্লাস ইংরেজি শব্দ ব্যবহার করে। এখন বাজার থেকে, দেখেন বাংলায় কি আছে? বাজার থেকে, তার মানে বাজার থেকে আছে পরে, ইংরেজিতে উল্টো দিকে ঘুরছে, ফ্রম মার্কেট, বাজার থেকে। বাংলা শব্দ প্লাস ষষ্ঠ বিভক্তি, তাহলে ব্যবহার করব র বা এর অফ প্লাস ইংরেজি শব্দ। যেমন বাংলাদেশের, বাংলাদেশ প্লাস এর, সো এটা ঘটে গেছে অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। আবার বাংলা শব্দ প্লাস সপ্তমী বিভক্তি, বাংলা শব্দ প্লাস সপ্তমী বিভক্তি, তো সপ্তমী বিভক্তিগুলো কি? এ অন্তস্থ তে। সো এখানে ব্যবহার করতে পারবো অ্যাট বা ইন, আরও অন্যান্য কিছু হতে পারে, তবে এই দুটো স্পেসিফিক, অ্যাট বা ইন প্লাস ইংরেজি শব্দ। তার মানে উদাহরণ দেখেন, রাতে বা সকালে, রাতে বা সকালে, তার মানে কি? অ্যাট নাইট অথবা অ্যাট মর্নিং। রাত যোগ এ, সকাল যোগ এ, ইংলিশটা হচ্ছে অ্যাট মর্নিং অথবা অ্যাট নাইট। বাংলা শব্দ প্লাস র বা এর প্লাস পূর্বে, সামনে, পরে, এরকম যদি থাকে, দেখেন আমরা এটা কথাটাকে বোঝানোর চেষ্টা করি। বাংলা শব্দ প্লাস র বা এর প্লাস পূর্বে অথবা সামনে অথবা পরে, সেক্ষেত্রে বিফোর, আফটার অথবা এগেইনস্ট দিয়ে ইংরেজি শব্দ ব্যবহার করব বোঝার জন্য। এখানে গমনের পূর্বে, বাংলা শব্দ গমন, গমনের সাথে এর আছে, গমনের আর পূর্বে, তাহলে আপনারা এই যে গমনের এর পূর্বে, গমন যোগ এর পূর্বে, ভালো করে বুঝেন, গমন যোগ এর পূর্বে, গমনের পূর্বে, এই একটা বিফোর দিয়ে এই কাজ করবে। তার মানে বিফোর ডিপারচার, বিফোর ডিপারচার মানেই হলো গমনের পূর্বে। সো এখানে নতুন করে গমনের জন্য র বা এর অফ আনতে হবে না, কারণ এই বিফোর দ্বারাই, বিফোরের মধ্যেই অফের ব্যাপারটা লুকিয়ে আছে, বিফোরের মধ্যেই অফের ব্যাপারটা লুকিয়ে আছে, যে বিফোর ডিপারচার, গমনের পূর্বে। এরকম বলবেন না যে গমন পূর্বে, তা বলা যাচ্ছে না কিন্তু, বরং গমনের পূর্বে, এর পূর্বে। তাহলে বিফোর মানে নর্মালি যদিও পূর্বে বলি, কিন্তু আসলে একটা শব্দের সাথে সেটা এর পূর্বে নামে অর্থ আসে, এর পূর্বে, এর পূর্বে। দেখছেন আজকে কিন্তু একদম লাস্টের দিকে এসে আপনাদেরকে যে বেসিকটা দিলাম, এটা একদম গুরুত্বপূর্ণ একটা বেসিক। লাগলে এই অংশটা আপনি আবার 2 বার দেখবেন, আমার বইতে 3 বার পড়বেন, তাহলে আপনার ব্রেন প্রিপোজিশন সম্পর্কে একটা দুর্দান্ত কনসেপ্ট নিতে পারবে, যা দিয়ে আপনি যে কোনো সেন্টেন্স না বুঝে উত্তর করতে পারবেন। আচ্ছা, এই হলো বিভক্তির আলোচনা ছিল। এখন আমি আপনাদেরকে এখান থেকে এমসিকিউ পড়াবো। তার আগে এই দুটো পৃষ্ঠা আপনারা, আমাদের কিন্তু ক্লাস প্রায় শেষ রুলসের দিকে চলে আসছে, সো তার আগে আপনারা এই দুটো পৃষ্ঠার স্ক্রিনশট দিবেন এবং নিজেরা একবার একটু পড়বেন, দ্রুত পড়েন, পড়ে নেন, দ্রুত পড়েন।
ও আমি চতুর্থ বিভক্তিটা আরেকবার বোঝাই। বাংলা শব্দের সাথে র বা এর প্লাস জন্য নিমিত্তে থাকলে ফর প্লাস ইংরেজি শব্দ বসে। যেমন দেশের জন্য, এখানে কয়টা ঘটনা ঘটছে দেখেন তো, দেশ যোগ এর যোগ জন্য, তার মানে দেশের এলো মূল শব্দ, তার সাথে অতিরিক্ত এর জন্য, আর এতটুক কথার জন্য আসতে ইংরেজিতে ফর কান্ট্রি, ফর ফর। তাহলে ফরের মিনিংটা শুধু জন্য হচ্ছে না, কিন্তু এখানে ফরের মিনিংটা হচ্ছে এর জন্য। তাহলে আজ থেকে কিন্তু আরেকটা জিনিস শিখে গেলেন যে এই সমস্ত ক্ষেত্রে প্রিপোজিশনের ক্ষেত্রে অনেক সময় অফের মিনিং অটোমেটিক লুকায়িত থাকে। আপনাকে এখানে কিন্তু কখনো বলতে হবে না যে ফর অফ কান্ট্রি, ফর অফ কান্ট্রি বলার দরকার নাই। অফ মানে যেহেতু র বা এর, ডাইরেক্ট ফর কান্ট্রি বললেই বোঝাবে দেশ এর জন্য, দেশের জন্য। আশা করি এই নিয়মগুলো খুব জরুরি হিসাবে নেবেন আপনারা। নেক্সট এই পৃষ্ঠাটা দেখে নেন, তারপর আমরা এমসিকিউতে যাব। দেখা শেষ, এবার আলোচনা। 42-43 বলেন কি হবে আনসার? 42-43 42 নাম্বার, ফাইন্ডিং হিমসেলফ শর্ট ড্যাশ মানি, ফাইন্ডিং হিমসেলফ শর্ট ড্যাশ মানি, ফাইন্ডিং হিমসেলফ শর্ট ড্যাশ মানি, হি রোট হিজ আঙ্কেল ড্যাশ হেল্প। খুবই মারাত্মক কোশ্চেন, কিন্তু দেখি পারেন কিনা, বুঝেন কিনা। ফাইন্ডিং হিমসেলফ শর্ট অফ মানি, সে এই যে অর্থের সংকট, র বা এর বোঝাচ্ছে প্রথমটা, অর্থের সংকট দেখিয়া, রোট হিজ আঙ্কেল, তার চাচা কে, এখানে কে বোঝাতে, কে রে বোঝাতে টু, টু হিজ আঙ্কেল, সাহায্যের জন্য, ফর হেল্প, তার চাচাকে চিঠি লিখলো সাহায্যের জন্য। তো 42-এর আনসারটা কিন্তু সি নাম্বার, 42-এর আনসারটা সি নাম্বার, 42-এর আনসার সি, 42-এর উত্তর সি। 43টা বলেন, 43 কি হবে? 43 নাম্বারটা বলছে হি স্পেন্ড অল দ্য ডে, হি স্পেন্ড অল দ্য ডে ড্যাশ হিজ রুম, হি স্পেন্ড অল দ্য ডে ড্যাশ হিজ রুম, সে তার রুমে সারাদিন কাটালো। 43, তার মানে রুমের মধ্যে বা রুম যোগ এ, রুমে। সো আনসারটা হচ্ছে বি নাম্বার, বি। 42-এর সি, 43-এর বি। কমপ্লিট। তার মানে বিভক্তি জানা থাকলে অর্থের সাথে মিল করে আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে রুমে বা রুমের মধ্যে, এখানে সপ্তমী বিভক্তি, আর সপ্তমী বিভক্তিতে আনসার হবে ইন। 44-45 কি হবে? 44-45 যাক, ডাক পড়ে শেষ হবে। 44-45 বলেন। দিস হাউস ইজ বিল্ড ড্যাশ স্টোন। দেখেন এই সমস্ত সেন্টেন্সে কিন্তু বাংলা দেওয়া থাকে না, এটা আমি দিয়েছি তাই। দিস হাউস ইজ বিল্ড ড্যাশ স্টোন। এই লাইভটি চলাকালীন সময় যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে 2 জন পাবে এই বইটা, 2 জন পাবে এক্সপার্ট লিটারেচার বই। সো দ্রুত শেয়ার করে দিন। 44 হবে পাথরের তৈরি, মানে র বা এর ষষ্ঠ বিভক্তি। সো আনসার হবে সরাসরি হচ্ছে অফ, অফ স্টোন, পাথরের। ডোন্ট স্পিক ইল অফ আদার্স, মানে অন্যের, র বা এর বোঝাচ্ছে। আবারও র বা এর বোঝাতে আমরা ষষ্ঠ বিভক্তি কি ব্যবহার করব? অফ। র বা এর বোঝাতে ষষ্ঠ বিভক্তি অফ। ডোন্ট স্পিক অফ আদার্স। এই একজন উইথ দিচ্ছেন কেন? 33, সরি ওটা তাসনিম পিছনে আছে, বাদ দিলাম। আচ্ছা 46 নাম্বার, হি কমপ্লেইন্ড টু মি ড্যাশ ইউর কন্ডাক্ট, হি কমপ্লেইন্ড টু মি ড্যাশ ইউর কন্ডাক্ট, সে তোমার আচরণের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলো, সে তোমার আচরণের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলো। সো 46 নাম্বারটা কি হবে আনসার? 46-এর আনসার হবে 2 নাম্বার, অফ। হি কমপ্লেইন টু মি, তোমার আচরণের ব্যাপারে, এই যে আচরণের, র বা এর, আচরণের ব্যাপারে। আচ্ছা এখানে তো আরেকটা জিনিস ঘটবে, এটা তো অফ দেওয়া যাবে না, এখানে তো অ্যাবাউট দিতে হবে, অ্যাবাউট দিতে হবে 46, কারণ অ্যাবাউট ইউর কন্ডাক্ট মানে এখানে বিষয় বোঝাতে অ্যাবাউট দেওয়া যেতে পারে,
কিন্তু আরেক অর্থে এটাকে আমরা অফ দিতে পারি যদি র বা এর বোঝাই। তবে আমার কাছে মনে হয় 46 আনসারটা এ হয় উত্তর। আপনারা কি বলেন? অ্যাবাউট হওয়া উচিত। হি কমপ্লেন টু মি, আমার কাছে কমপ্লেন করলো অ্যাবাউট ইউর কন্ডাক্ট, তোমার আচরণ বিষয়ে। এরপর যদি অপশনে অ্যাবাউট না থাকে আপনারা কিন্তু অফও নিতে পারেন, আরেক অর্থে অফটাও সঠিক। 47 আর 10-15 মিনিট ক্লাস হবে, 10-15 মিনিট খুব গুরুত্বপূর্ণ। লাস্টের ক্লাস, লাস্টের দুইটা নিয়ম গুরুত্বপূর্ণ। তাসনিম, ইউ আর লুকিং স্মার্ট ড্যাশ দিস ড্রেস, ইউ আর লুকিং স্মার্ট ড্যাশ দিস ড্রেস। এই যে মানে কোনো কিছু দিয়ে বা কোনো কিছু দ্বারা, ড্রেস দিয়ে বা দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে আনসার হবে উইথ অথবা বাই, উইথ অথবা বাই। তার মানে ইউ আর লুকিং স্মার্ট উইথ দিস ড্রেস, ইউ আর লুকিং স্মার্ট উইথ দিস ড্রেস, এই ড্রেসের দ্বারা তোমাকে অনেক বেশি ভালো দেখাচ্ছে। এরপর 48-49 শেষ হলে এই রুলসটা শেষ হবে, এই রুলসটা শেষ হবে। ফারিহা তাসনিম, চার্জ নাই। আবদুল্লাহ আল বাশার, ওটা অফ না অ্যাবাউট? আনসারটা আমরা অফ অ্যাবাউট দুইটাই নিচ্ছি, তবে যেহেতু এই নিয়ম পড়াচ্ছি সেই ক্ষেত্রে এটাকে অফ ধরেন, অ্যাবাউট দিয়েও ভুল হবে না, দুটোই সঠিক। 48, আই ওয়াজ বাউন্ড ড্যাশ কন্ট্রাক্ট ড্যাশ পে দ্য মানি। 48 কি হবে? 48-49 বুঝে উত্তর করার চেষ্টা করেন। 48-49, 48 এবং 49। I was bound dash contract dash pay the money। 48 নাম্বার। 48-এর আনসার হবে বাউন্ড বাই কন্ট্রাক্ট, মানে চুক্তির দ্বারা আমি বাধিত বা নিয়মে আটকানো, তার মানে বাই, দ্বারা দিয়া কর্তৃক বাই। ড্যাশ পে দ্য মানি, টু পে টাকা প্রদান করতে। এই যে তে বোঝাতে, কোনো কিয়ার সাথে তে বোঝাতে আমরা বিভক্তি তে বোঝাতে ব্যবহার করব টু, কে রে প্রতিদিকে, দ্বিতীয় বিভক্তি। তাহলে এখানে আনসারটা হচ্ছে বি নাম্বার, বি নাম্বার। আই ওয়াজ বাউন্ড বাই কন্ট্রাক্ট টু পে দ্য মানি। 49, তাড়াতাড়ি আনসার করেন, ক্লাস কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আনসার করেন, আরেকটা রুল দিয়ে শেষ। উইল ইউ কাম, তুমি কি আসবে, ড্যাশ মি টু দ্য স্টোর। উইল ইউ কাম ড্যাশ টু মি ড্যাশ মি টু দ্য স্টোর, মানে স্টোরে আমার সাথে দেখা করতে আসবে, বা এখানে মি এর সাথে কি আনসার হবে, আমার সাথে আসবে। সো 49-এর আনসারটা কি হবে? বাংলা দেওয়া আছে, এই বাংলা কিন্তু পরীক্ষার হলে আপনাকে নিজে তৈরি করতে হবে। বাংলা তৈরি করতে পারলে আপনি শব্দের বিভক্তি বের করতে পারবেন, আর বিভক্তি জানলে খুব সহজেই প্রিপোজিশনের 60% আনসার কভার করতে পারবেন। 60%, 60%। সো এখানে আনসার হবে কাম উইথ মি, সাথে বোঝাতে, কাম উইথ মি, সাথে বোঝাতে। উইল ইউ কাম উইথ মি টু দ্য স্টোর, তুমি কি আমার সাথে স্টোরে আসবে, উইল ইউ কাম উইথ মি। তাহলে 49-এর আনসার হচ্ছে উইথ। এই ছিল হচ্ছে আপনাদের সাথে বিভক্তির ন্যায় আলোচিত প্রিপোজিশনের নিয়মগুলো। সো বিভক্তির ক্ষেত্রে আপনাদেরকে যে দুটো পৃষ্ঠা আমি আলোচনা করেছি, এই দুটো পৃষ্ঠা কিন্তু আমাদের সাথে এই বইতে সুন্দরভাবে আরও আছে, বিস্তারিত চাইলে দেখবেন। এখান থেকে আরও এমসিকিউ আপনারা যারা প্র্যাকটিস করছেন প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চাইলে দ্রুত, যারা নতুন স্টুডেন্ট আছেন ভর্তি হয়ে যাবেন। সো এই হলো আমাদের এটা দেখলাম বিভক্তির ন্যায় প্রিপোজিশনের আলোচনা। ওকে, এরপর আসি আমরা আজকের আলোচনার সর্বশেষ রুলস। যারা বেসিক কোর্সে আসেন তা আসেনি, তারা অন্যরা ট্রান্সলেশন যারা এখনও ভর্তি হননি ট্রান্সলেশন কোর্সে দ্রুত অ্যাড হয়ে যান। লাস্ট রুলস, কোন কোন ট্রানজিটিভ ভার্বগুলোর পর প্রিপোজিশন বসে না, এই রুলসটা দিয়ে ক্লাস শেষ হবে। খুব দ্রুত শেষ করে দিচ্ছি। এই শব্দগুলো একটু মনে রাখেন তাহলেই হবে। শব্দগুলো হচ্ছে, দেখেন এতক্ষণ দেখলেন যে সব জায়গাতে প্রিপোজিশন বসাতে হয়, প্রয়োজন হলো। এখন দেখবো যে প্রিপোজিশনের অর্থগুলো অটোমেটিক এই ভার্বগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যে ক্ষেত্রে এই ভার্বগুলোর বেলায় আপনার প্রিপোজিশন আলাদা করে লিখতে হবে না, অটোমেটিক থাকবে। যেমন আপনার রিচ, রিচ মানে কোনো স্থানে পৌঁছানো, এটার সামনে আপনার অতিরিক্ত অ্যাড দিতে হবে না, হ্যাঁ, অ্যাট রিচ এরকম দেওয়া যাবে না। রিজেম্বল মানে কোনো কিছু সাথে সাদৃশ্য হওয়া। সো এই রিজেম্বল বলা মানেই এর মানে এর সাথে উইথ কথাটা আছে, আপনি নতুন করে রিজেম্বলের সাথে উইথ দিবেন না, এটা ভুল। এটাই বলতে চাচ্ছি যে এই শব্দগুলোর সাথে অটোমেটিক প্রিপোজিশনের অর্থ থাকে, যে কারণে এই শব্দগুলো বা এই ট্রানজিটিভ ভার্বগুলোর সাথে প্রিপোজিশন বসে না। রিকমান্ড সুপারিশ করা, রিজাইন পদত্যাগ করা, ফ্রম রিজাইন দিবেন না,
যে কোনোখান থেকে রিজাইন করলো, রিজাইন মানেই কোনো স্থান থেকে পদত্যাগ করা, সো এটার সাথে কোনো প্রিপোজিশন লাগবে না। ডিসকাস সামথিং, ডিসকাস, তাহলে আপনি কখনো বলবেন না যে ডিসকাস উইথ, কোনো কিছু নিয়ে আলোচনা করা, ডিসকাস মানেই হলো কোনো কিছু নিয়ে আলোচনা করা। সো এখানে অ্যাবাউট কথাটা অটোমেটিক লুকায়িত থাকবে, সো এই ক্ষেত্রে আপনাকে ডিসকাস অ্যাবাউট লিখলে ভুল হবে, মনে রাখবেন। আরেকটা বিষয় হলো এগুলো সব ভার্ব ওয়ার্ড, ভার্ব ওয়ার্ডের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য, কিন্তু এরা যদি নাউন হয়ে যায় তখন কিন্তু নিয়মটা প্রযোজ্য না। যেমন নিচে দেখেন হি ডিসকাস দ্য ম্যাটার উইথ মি, সো এখানে উইথ দেওয়া প্রযোজ্য না, এখানে উইথ দেওয়া প্রযোজ্য না। কিন্তু দেখেন আবার এখানে ডিসকাস যদি সরি এখানে উইথ হবে, উইথের কথা বলতেছি না, এই জায়গাতে ডিসকাস অ্যাবাউটের কথা বলতেছি, এখানে অ্যাবাউট বসেনি। কেন বসেনি? কারণ ডিসকাসটা ভার্ব, কিন্তু কোনো কোনো জায়গাতে ডিসকাস যদি নাউন হিসাবে থাকে তখন আবার কিন্তু প্রিপোজিশন বসতে পারে। যেমন আই হ্যাভ এ ডিসকাস, ছোট করে লেখা আছে আই হ্যাভ এ ডিসকাশন, আই হ্যাভ এ ডিসকাশন নাউন, এর সাথে অ্যাবাউট দিয়েছে, ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার। আর এখানে ডিসকাস দ্য ম্যাটার, দুইটা কিন্তু আলাদা জিনিস। ভার্ব হলে তার সাথে প্রিপোজিশন লাগবে না, কিন্তু নাউন হয়ে গেলে তার সাথে প্রিপোজিশন লাগবে। সো এখানকার শব্দগুলো শব্দ একই নিয়ম। গো, মিট, অর্ডার, পেইন্ট, সাইন, আনসার, ইনভেস্টিগেট, এমফাসাইজ, ভায়োলেট, কম্প্রোমাইজ ইত্যাদি শব্দ ট্রানজিটিভ ভার্ব, এগুলোর পরে কোনো প্রিপোজিশন নর্মালি বসে না। ব্যতিক্রম জায়গাতে বসতে পারে, নর্মালি আনসার মনে রাখলেই হবে, যেদের সাথে নর্মালি বসে না। সো দুই একটা এমসিকিউ সলভ করেন, বিষয়টা আরও ক্লিয়ার হবে। 50, দ্য ওয়ালস অফ দ্য হাউস হ্যাভ বিন পেইন্টেড ড্যাশ গ্রিন, এখানে কোনো প্রিপোজিশন লাগবে না, এখান থেকে বিসিএসে আসা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এখান থেকে বিসিএসে কোশ্চেন আসছে বারবার। ওয়াল, বাড়ির ওয়ালটি হ্যাভ বিন পেইন্টেড, রং করা হয়েছে ড্যাশ গ্রিন, কি বলবেন বলেন? নো প্রিপোজিশন, এখানে কেউ যদি উইথ দেয় তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ পেইন্ট কথাটার সাথেই অটোমেটিক উইথ থাকে, পেইন্ট মানেই হলো কোনো কিছু দিয়ে রং করা, অতএব এখানে অতিরিক্ত উইথ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। 50, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 51, হি ডিসকাস দ্য ম্যাটার, এটাই সঠিক, কোনো প্রিপোজিশন লাগবে না, ডিসকাসের সাথে অ্যাবাউটও বসবে না, অনও বসবে না। 51 নাম্বার, বুঝতে পারছি সবাই? দ্রুত দেখে নেন। 52 নাম্বার, হি লেফট হোম, হি লেফট হোম, এই যে গো থেকে আসছে লেফট, লেফট হোম মানে সে কোনো কিছু থেকে ত্যাগ করেছে। সো এখানে আর নতুন করে প্রিপোজিশনের দরকার নাই, যে হি লেফট ফ্রম হোম মানে বাসা থেকে সে ত্যাগ করেছে, এখানে হতে থেকে বোঝানোর জন্য আর ফ্রমের প্রয়োজন নাই, কারণ লিভ থেকে আসছে লেফট, লিভ মানেই কোনো স্থান হতে ত্যাগ করা, এই কারণে এখানে অতিরিক্ত ফ্রম ব্যবহারের প্রয়োজন নেই। সরাসরি আনসারটা হচ্ছে নন অফ দিস, একটা আনসার হবে না, মানে শূন্য, প্রিপোজিশন লাগবে না। 53, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সে পদটি থেকে ইস্তফা দিতে চায়। হি ওয়ান্টস টু রিজাইন দ্য পোস্ট, এই যে রিজাইনের পরে সরাসরি দ্য পোস্ট, রিজাইনের পরে ফ্রম লাগবে না, রিজাইনের পরে টু লাগবে না, রিজাইনের পরে অন লাগবে না, কারণ রিজাইন মানেই কোনো জায়গা থেকে বা কোনো পদ থেকে পদত্যাগ করা, অতএব এখানে আর অতিরিক্ত করে রিজাইনের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। এটাই বলা হচ্ছে নো প্রিপোজিশনের রুলস, যেটা আপনাদেরকে কেউ শেখায় না, কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। 53 শেষ। 54, 55 বলেন। বিফোর ফাইনালাইজিং আউট পিকনিক, মানে আমাদের পিকনিক ফাইনালাইজ করার ক্ষেত্রে উই নিড টু ড্যাশ ভেনু, উই নিড টু ডিসকাস, উই নিড টু ডিসকাস দ্য ভেনু, মানে আমাদের ভেনু বিষয়ে আলোচনা করা উচিত। এইখানে ডিসকাসের সাথে কোনো প্রিপোজিশন প্রয়োজন নেই, কারণ ডিসকাসটা ভার্ব, আর ভার্বের ক্ষেত্রে ডিসকাসের সাথে কোনো প্রিপোজিশন লাগে না। তার মানে ডিসকাস অ্যাবাউট দ্য ভেনু, এখানে আপনি অ্যাবাউট কথাটা উজ্জ্ব থাকবে, অ্যাবাউট সরাসরি বসানোর দরকার নাই। তার মানে ডিসকাস দ্য ভেনু মানেই হলো ভেনু বিষয়ে আলোচনা, তো ডিসকাসের সাথে অটোমেটিক অ্যাবাউট কথাটা আছে। আনসার এ নাম্বার। 55, দ্য টু ব্রাদার্স শো রিজেম্বলেন্স, দুইজন ভাইকে একই রকম দেখা যায়, সাদৃশ্য দেখা যায়। এখন রিজেম্বলেন্সের সাথে আপনি টু ব্যবহার করবেন নাকি ফর নাকি অ্যাট নাকি উইথ, এইটা নির্ভর করছে। এখানে এটা রিজেম্বলেন্স নাউন আকারে আছে, যেহেতু নাউন আছে এখন আপনি এখানে প্রিপোজিশন নেবেন, আনসার হবে টু, রিজেম্বল টু, রিজেম্বল টু সাদৃশ্য, মানে রিজেম্বলের সাথে না বরং রিজেম্বলেন্স, রিজেম্বলেন্স মানে সাদৃশ্য, রিজেম্বলেন্স মানে হচ্ছে, রিজেম্বলেন্স মানে হলো সাদৃশ্য, এটা নাউন আছে, সো নাউনের সাথে প্রিপোজিশন বসতে পারে টু। কিন্তু এটা যদি ভার্ব হতো রিজেম্বল, তখন আর কোনো প্রিপোজিশন লাগতো না। 55 ক্লিয়ার? তার মানে এই বিষয়গুলো মনে রাখবেন। 55 আনসার হবে রিজেম্বল টু, রিজেম্বলের সাথে টু আনসার হবে, উইথ না, রিজেম্বলের সাথে টু বসে। এরপর 56 নম্বর প্রশ্ন, 56, এবং এটাই হচ্ছে আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন, এটা দিয়ে আমরা ক্লাস শেষ করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে দেখেন এই সেন্টেন্সটা কি হবে, এটা আপনারাই আনসার করেন, আমার আর কিছু বলার নেই।
শেষ করবে এটা দিয়ে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। 56 নম্বর লাস্ট কোশ্চেন আজকের আলোচনার, নো প্রিপোজিশন রুলসটা। এই নো প্রিপোজিশন থেকে আরও অনেক উদাহরণ আছে যেটা আপনারা এক্সপার্ট ইংলিশ থেকে পড়বেন। দেখেন তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য বয় রেজেম্বলস টু হিজ ফাদার, টু বসবে না কারণ এখানে রেজেম্বলস ভার্ব আকার আছে, এইটা হবে আনসার। এখানে কোনো প্রিপোজিশন নাই, উইথও হবে না, টুও হবে না, কারণ যেহেতু রিজেম্বল হচ্ছে ভার্ব আর ভার্বের ক্ষেত্রে প্রিপোজিশন লাগে না। আনসারটা হচ্ছে বি নাম্বার, আনসারটা হবে বি নাম্বার। এই যে নির্বাণ হতে চাই, আপনি ভুল বলছেন কেন? 56 ডি হবে না, কেন হবে না? এখানে তো রিজেম্বল এটা ভার্ব আকারে আছে আর ভার্বের সাথে প্রিপোজিশন লাগে না। আর আমরা অনেক যেটা আপনারা ভুল করছেন, 55 নম্বরে কিন্তু এটা রেজেম্বলেন্স নাউন ছিল, ওই কারণে প্রিপোজিশনের দরকার ছিল টু। কিন্তু 56 নম্বরে দেখেন এটা তো ভার্ব, ভার্বের সাথে টু লাগবে না, ভার্বের সাথে কোনো প্রিপোজিশন লাগে না। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল হচ্ছে নো প্রিপোজিশনের ব্যবহার দিয়ে আজকের আলোচনা সমাপ্ত। তো এই পর্যন্ত যারা পুরো ক্লাসটা এনজয় করলেন তাদেরকে প্রত্যেককেই বলবো যে আমাদের আজকের ক্লাসটা কার কেমন লেগেছে জানি না, এইভাবেই আমরা প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি। আমাদের ট্রান্সলেশনের কোর্সও শুরু হয়ে গেছে। ট্রান্সলেশনের কোর্স ফি 2000 টাকার কোর্স ফি এখন মাত্র 600 টাকায়, যারা অ্যাড হন নাই হয়ে যাবেন। আর আজকে আলোচনা করলাম বেসিক টু অ্যাডভান্স কোর্সের পেইড কোর্সের ক্লাসটা আমরা ফ্রি ব্যাচে নিয়েছি। যারা এই পেইড কোর্সে যুক্ত নাই তারা চাইলে যুক্ত হতে পারেন, আর যারা যুক্ত আছেন আপনাদের ফ্রেন্ডসদেরকে যুক্ত করতে পারেন। এটা একটা চক্রাকারে ক্লাস, যেটা যে কোনো সময় ঢুকতে পারবে, 36টা ক্লাস দিয়ে শেষ হয়। সো এই ছিল আজকের ক্লাসের আলোচনা, সব মিলে শেষ করতে চাই। ভালো থাকেন।